me, right? Oh, Yeah. sorry. Oh, তোমার আগের ক্লাস থেকে স্কিল সেটার হয়ে গেছে। ওকে, ফাইন। সো ladies and gentlemen, আমরা যে কাজটাকে করছিলাম সেটা হলো যে আমরা আজকে কন্ডিশনাল নিয়ে কথাবার্তা বলবো। প্রথম হচ্ছে কন্ডিশনাল জিনিসটা কি। আমরা একদম উইদাউট মাচ অ্যাডিউ উই ক্যান ডিরেক্টলি গো টু দ্য টপিক। হ্যাঁ, কোনো রকম কোনো কিছুতে না যে আমরা সরাসরি টপিকে চলে যাই। আপনারা সবাই ভালো আছেন, রাইট? এন্ড আই এম শিওর যে আপনারা ভালো আছেন। ভালো না থাকলেও আপনারা ভালো আছেন, ঠিক আছে? আপনারা মনে করে বলেন শুকরিয়া, আলহামদুলিল্লাহ, বা ইয়া আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। হ্যাঁ, যেভাবে যে বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিজানুর রহমান, রাইট? কেমন আছেন? জি, ইয়া gentlemen, আলহামদুলিল্লাহ, আই এম ভেরি ফাইন, রাইট? চলেন ladies and gentlemen, আমরা তাহলে প্রথমেই যে জিনিসটা করব সেটা হচ্ছে যে কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানবো। তবে এটার আগে আমাদের একটা পবিত্র জিনিস আছে, সেটা হচ্ছে যে আমাদের যাদেরকে সন্দেহ হয় তাদেরকে আমরা মিউট করে দিব। মানে যেখান থেকে আমাদের বেশ কিছু পাওয়ার হাউস আছে, এরকম আমরা দেখি পাওয়ার হাউসরা, হ্যাঁ আমি তাদেরকে মনে মনে পাওয়ার হাউস নামে চিনি। হ্যাঁ, পাওয়ার হাউসরা মোটামুটি সেফ জোনে আছে, রাইট? আচ্ছা, ফাইন। তো চলেন চলে আসি আমাদের বিভিন্ন ধরনের অনেক দারুণ দারুণ মজার বিষয় আছে এই সাউন্ডে। চলেন আমাদের প্রথম যে বিষয়টা হলো যে আমরা এখানে একটা স্ক্রিনশট নাম্বার দেই। স্ক্রিনশট নাম্বারটাতে আমরা মেনশন করছি হচ্ছে আজকে স্ক্রিনশট নাম্বার একটু ডিফারেন্ট হবে। জিএসপি 3 ক্লাস নাম্বার 29, স্ক্রিনশট নাম্বার 01। আচ্ছা, আমরা এখানে যে কাজটা করব এই জায়গাটাতে আমরা একটু আজকে চেঞ্জ আনবো। or GWR 3 class B1 মানে বোনাস 1 স্ক্রিনশট নাম্বার 1। আজকের ব্যাপারটা হবে এইরকম, যাতে করে আপনারা দুইজনই প্রিজার্ভ করতে পারেন। হ্যাঁ, আপনাদের স্ক্রিনশট। তার মানে যারা জিএসপি 3 আছেন তারা বুঝতে পারছেন যে জিএসপি 3 হচ্ছে আজকে 29 নাম্বার ক্লাস, আর যারা জিডব্লিউআর 3 তারা চিন্তা করেন বোনাস 1। এবং আপনারা একটা ক্লাস পেয়েছেন, মানে আমরা আরেকটা বোনাস পাবো। হ্যাঁ মানে আর একটা পাওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, যাক, জান বুঝকার সালাম দিছেন নাকি? আচ্ছা আচ্ছা, ফাইন। তো চলেন আমরা কন্ডিশনাল সেন্টেন্স প্রথমে আগে বুঝি। কন্ডিশন কথাটাতে কি বুঝি? শর্ত আছে, শর্ত। মানে শর্ত না হলে কাজ হবে না। তো কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম কথা হলো এই যে কন্ডিশনাল সেন্টেন্স, তার মানে এটাতে কি আছে? শর্ত আছে। হ্যাঁ, তো শর্তটা কি? প্রথম বিষয় হচ্ছে যে এটা হলে এটা হবে। যেমন আমরা অনেক সময় বলি তুমি আমাকে হেল্প করলে আমি তোমাকে হেল্প করব। আই উইল, তুমি আমাকে হেল্প করলে আমি তোমাকে হেল্প করবো। আমরা সহজ কথাই বলি, ইফ ইউ হেল্প মি I আই will উইল, help. I help you. ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। যদি তুমি আমাকে হেল্প করো আমি তোমাকে হেল্প করব। আমি কি আপনাকে এমনি এমনি হেল্প করব? না, জি না। শর্ত আছে। ইফ ইউ হেল্প মি, এটা হচ্ছে শর্ত। এই শর্ত পূরণ হলে আই উইল হেল্প। কিন্তু আমি আপনাকে ততক্ষণ পর্যন্ত হেল্প করবো না যতক্ষণ না পর্যন্ত আপনি আমাকে হেল্প করছেন। দ্যাট মিন্স দেয়ার ইজ আ কন্ডিশন, আই উইল নট ডু আনলেস ইট ইজ ফুলফিলড, রাইট? তো তার মানে আমাদের ব্যাপার হচ্ছে ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। তাহলে আমি যদি বলি যদি তুমি ওয়েট করো তাহলে আমি তোমার সাথে যাব। ইফ ইউ ওয়েট আই উইল গো উইথ ইউ। হ্যাঁ, যদি তুমি আমার জন্য অপেক্ষা করতে পারো, যদি তুমি আমার জন্য আরো 20 মিনিট অথবা তুমি যদি আমার জন্য আরো আধা ঘন্টা অপেক্ষা করতে পারো তাহলে আমি তোমার সাথে যাব। ঠিক আছে, যদি তুমি আরো আধা ঘন্টা অপেক্ষা করো। ইফ ইউ If you wait 30 minutes. wait 30 minutes. for 30 minutes, সংক্ষেপে আমরা এটা লিখতাম 30 minutes more। তুমি যদি আরো আধা ঘন্টা অপেক্ষা করতে পারো তাহলে কি হবে? আমি আসার চেষ্টা করব। আসবো তাও না, আই উইল ট্রাই টু কাম। to come. শর্ত দিয়ে অসাধিত। ঠিক আছে, কেমন লাগে? তো দেখা যাচ্ছে আমাদের একটা ফ্রেন্ড এরকম করছিল যে তুই যদি আর 30 মিনিট থাকিস তাহলে আমি আসার চেষ্টা করব। কাজের সমস্যা নেই, আমি 1 ঘন্টা থাকবো, তুই আয়, তোর সুবিধা মতো আয়। তো পরে সে 1 ঘন্টা পরে ফোন দিছে, কি রে কই তুই? আমি তো চলে আসছি। মানে
তুই যে আমাকে আসতে বলি, এরকম কত যে মানে তুই যে আসতে চেয়ে আসলি না, ঠিক আছে, এটা আর এমন কি, সমস্যা নাই, তোর কাছে আরো কিছুদিন পাই, আবার বেশ কিছুদিন এগুলো দিয়ে শোধ দিব। মুশকিল সিচুয়েশন, কন্ডিশনাল নলেজটা ঠিকঠাক নাই, ওদেরকে কন্ডিশনাল শিখাবো আমরা। যাই হোক, তো স্বাভাবিকভাবে আমাদের মূল কথা হলো যে কন্ডিশনালের, ওয়ালাইকুম আসসালাম, কন্ডিশনালের মূল কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করি। শর্ত, এই শর্ত ফুলফিল না হলে আরেকটা হবে না, এই শর্ত ফুলফিল না হলে আরেকটা হবে না। ওকে, আচ্ছা ফাইন। সুমন খান, আপনার জন্য একটি তথ্য, সেটা জি হচ্ছে স্যার। একটানা অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে যে এভাবে পানি খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন, এটা দেখে আমারও তৃষ্ণা স্যার। পেলো, আমিও খেয়ে নিলাম। তো ব্যাপারটা হলো এরকম একটানা পানি খেতে হয় না, কেন? জি স্যার। এটা যে কোনো সময় আপনার শ্বাসনালীতে আটকে যেতে পারে। পানিকে ও কেন আচ্ছা। রিলিজিয়ানে বলা হয়েছে 3 ভাগে ভাগ করে খেতে, এটা একটা বিশেষ কারণ হলো একটা নির্দিষ্ট স্পেস দিয়ে দিয়ে খেতে হয়। হ্যাঁ, জি ঠিক আছে, স্যার। এটা তাহলে এটাকে আস্তে আস্তে নিতে পারে, না হলে শ্বাসনালী একটার সাথে, যেমন অনেক সময় দেখবেন যে প্লেটও এরকম রাখতে রাখতে কাঁচের টেবিলের উপর হঠাৎ করে এমন ভাবে লেগে যায় প্লেট আর উঠতে চায় না, জি স্যার। তার জি মানে স্যার। এই জিনিসও আটকে যায়। তো ব্যাপারটা হচ্ছে এই জন্য ওভাবে খাবেন না, একটু সাবধানে খাবেন, ভালো চেয়ে জি বললাম। স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো চলে আসি। If you wait for 30 minutes more, oh, if you wait 30 minutes more, তাহলে কি I will try to come। তারপর আমাদের কন্ডিশনাল মূল কাহিনীটা হচ্ছে আমাদেরকে এটাকে জানতে হবে যে আমাদের একটা কন্ডিশন থাকবে। তো কন্ডিশন কত প্রকার? কন্ডিশন আমরা ছোটবেলা থেকে জানতাম, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, 3 প্রকার অনেকে জানতাম, অনেকে কিছুই জানতাম না। ঠিক আছে, কারা কারা এটা সম্বন্ধে, কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে আগে থেকে কিছুই জানতেন না, তাদের জন্য খুশির খবর আছে। কারা কারা তারা? অনেকে কেন জানি এইরকম করেন কেন আপনারা, মানে এইটা কি, আপনি এইরকমই করেন না, এইরকম করেন কেন? ঠিক আছে, মানে এটা কেন জিজ্ঞেস করেছে? একজন আবার এরকম করছে, দেখেন, এই বাঙালি বাবু এটা কি? আরে এটা সব, এটা অভ্যাস স্যার, এটা তো এরকম হয় না স্যার, এরকমই থাকে স্যার। এই যে আম সরি। আচ্ছা, এখন ব্যাপার হলো দেখেন, এরকম থাকে। এখন আমি যেটা বলছিলাম যে কন্ডিশনাল সেন্টেন্স সম্বন্ধে যারা জানে না তার জন্য সুবিধা, কারণ অতীতে অনেক কঠিন কঠিন ভাবে পড়ে এসেছেন, আজকে অনেক কিছু ক্লারিফাইড হয়ে যাবে, সিম্পল। কন্ডিশনাল সেন্টেন্সের ব্যাপারটা কেন লাগে? আমাদের সাবকন্টিনেন্টে শর্ত ছাড়া কোনো কিছুই হয় না, ঠিক আছে? তো আমাদের দেশে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, ভারতীয় উপমহাদেশে আপনি দেখবেন কন্ডিশনাল ইউজ চরম মাত্রায় আছে, সো আমরা অনেক বেশি উপকৃত হব। হ্যাঁ, তো প্রথম বিষয় হচ্ছে কন্ডিশনাল হচ্ছে 4 প্রকার। কোন কয় প্রকার? 4 প্রকার। বলেন 0 1 2 3 অ্যাকশন। কি বলবো? 0 1 2 3 অ্যাকশন। Action. তার মানে 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই 4টা হচ্ছে কন্ডিশনালের নাম। 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, তাই না? এই 4টা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? আচ্ছা ফাইন। অনেকে ক্লাস মিস করে, বুঝলাম না হতাশ কেন এমন করে লোকজন। ঠিক আছে, রাইটিং এ অনেকে জিজ্ঞাসা করছে আজকে কিসের ক্লাস, আমার কেমন লাগে। অনেকে মনে করছে মনে হয় ভুলে দিছে। কি যে মজা, ওয়াও। এই হযরত আলী জয়েন করছেন, সরি আলা হযরত। ও, এ কি, এভাবে কেউ জয়েন করে? আমি যখন ডাক দিলাম তখন তিনি রিকোয়েস্ট পাঠালেন জয়েনের জন্য। এতক্ষণ কই ছিলেন? হ্যাঁ? দেখেন, তাহলে কন্ডিশনাল সেন্টেন্সেস আমাদের 4 প্রকার: 0 1 2 3 অ্যাকশন। 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। আরিফ সাহেব প্র্যাকটিস কিন্তু ঠিকঠাক ভাবে হচ্ছে না, বুঝছেন? মনোযোগ দেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের কাছে মোটামুটি গেল। তাহলে আমাদের 0 1 2 3 অ্যাকশন আমাদের হয়ে গেছে, আমরা কন্ডিশনালের মেইন কনসেপ্টও বুঝতে পেরেছি। এখন আপনারা অলরেডি বুঝতে পেরেছেন এটা দুটো অংশ থাকে।
এন্ড কখন কোনটা কোন দুটো অংশ থাকে এই জিনিসটাকে আমরা জানবো। তবে তার আগে এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন। যে সকল ব্যক্তিরা স্ক্রিনশটের দায়িত্বে আছেন, ইমরানের কি খবর? ইমরান কি ক্লাস করা শুরু করেছে? ইমরানের খুব জ্বর ছিল। আচ্ছা, আপনারা একটু শরীফুল স্ক্রিনশটটাকে নিয়ে নেন। আর স্পোকেনের ব্যাচে আখি আছেন? আখি, হ্যাঁ আখি তো আছে। আখি আপনি একটু স্ক্রিনশটটা নেন, কারণ ইমরানের অবস্থা খারাপ। হ্যাঁ আচ্ছা, তো আপনারা অনেকেই ইমরানকে ইনবক্স করতে পারেন যে কি অবস্থা, যারা ইমরানের সাথে ক্লাস করেন স্পোকেন। ছেলেটা 104 ডিগ্রি জ্বর শুনেছিলেন গত পরশুদিন। আচ্ছা, তাহলে কন্ডিশনাল মেইন কনসেপ্ট, কন্ডিশনাল জিনিসটা কি এটা আমরা বুঝতে পেরেছি, রাইট? এখন আমরা কন্ডিশনালের কাজে যাব। আমরা তো বুঝলাম এটা দুইটা অংশ থাকে। এটা দুইটা অংশ থাকে, সবই ঠিক আছে, কিন্তু এখন আমরা এটাকে দেখবো, এটার ইউজটাকে দেখবো। চলেন, প্রথম বিষয় হচ্ছে জিরো কন্ডিশনাল সম্বন্ধে আমরা আগে জানি। জিরো কন্ডিশনালটা কখন হয়? জিরো মানে কি? জিরো মানে আমরা জানি নো চেঞ্জ। 100-র সাথে জিরো যোগ করলে 100, 1 কোটির সাথে জিরো যোগ করলে 1 কোটি, ঠিক আছে? তারপরে নর্মালি যার সাথে জিরো যোগ করেন না কেন, যার সাথে জিরো যোগ করেন না কেন, জিরো কোনো ভ্যারিয়েশন নিয়ে আসে না। তারপরে জিরো মানে কি? এটা কোনো চেঞ্জ নিয়ে আসে না। তো জিরো কন্ডিশনালটা কখন হয়? যখন কোনো চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক জায়গা হয় হয় চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য। আহা ছি, চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, বা খুব গুরুত্বপূর্ণ সেটা হলো অভ্যাসগত সত্য। এটার রেঞ্জ সবচেয়ে বড়। চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত সত্য, এগুলো হলে কি হয়? জিরো কন্ডিশনাল হয়। এগুলো হলে কি হয়? জিরো কন্ডিশনাল। সো লেডিস এন্ড জেন্টলম্যান, দেখেন জিরো কন্ডিশনাল প্রতিটা জিনিসের মধ্যে জিরো কন্ডিশনাল থাকবে দুটি অংশ। এই যে একটা অংশ, কমা এই যে আরেকটা অংশ। তো দুটি অংশ। এখন নর্মালি আমরা জানি, একটু আগে আমরা পড়লাম, এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে ইফ আই হেল্প ইউ, আর এক পাশে হচ্ছে ফিউচার ইনডিফিনিট আই উইল হেল্প ইউ। ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। সবই বুঝতে পারছেন? পরের দিকে মনোযোগ দেন, ঠিক আছে? ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ, রাইট? ইফ যদি তুমি আমাকে হেল্প করো তাহলে আমি তোমাকে হেল্প করবো, রাইট? তো তাহলে ব্যাপার হচ্ছে এক পাশে প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে আর এক পাশে ফিউচার ইনডিফিনিট হচ্ছে। তো জিরো কন্ডিশনাল ব্যাপারটা কি রকম? এটা আমাদেরকে মনে রাখতে হলে জিরো কন্ডিশনাল সময় চাকরি পরীক্ষাতে অনেক সময় অনেক কিছুতে চলে আসে। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে। আমাদেরকে যদি এটা মনে রাখতে হয় তাহলে আমাদেরকে একটু আলাদাভাবে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমরা এটা বলার আগে আমরা যেটা চিন্তা ভাবনা করবো সেটা হচ্ছে এ পাশে হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, সংক্ষেপে লিখলাম প্রেজেন্ট ইনডিফিনিট। আর এ পাশে কি হচ্ছে সেটা জানার জন্য আমাদের চলে যেতে হবে আজ থেকে অনেক অনেক আগের কথা। আপনারা শাইখ সিরাজকে চেনেন? মাটি ও মানুষের শাইখ সিরাজ, তাকে চেনেন? তো শাইখ সিরাজ একবার এক ব্যক্তি, উনি অনেক কৃষিজ ব্যাপারগুলো নিয়ে উনি অনেক সময় বিভিন্ন জায়গায় নিউজ মিডিয়া কভার করেন। অনেক দরিদ্ররা কিভাবে একদম রুট লেভেল থেকে তারা উঠে আসছে উনি এগুলো নিয়ে কাজ করেন। এক ব্যক্তি ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন। ছাগল পালন করে যখন উনি স্বাবলম্বী হলেন, তখন শাইখ সিরাজ তার কাছে গেল, যে তাকে জিজ্ঞাসা করলো, আপনি যে ছাগল পালন করে স্বাবলম্বী হয়েছেন আপনার কাছে কেমন লাগছে? উনি বলল ভালো। আপনার ছাগল কয়টা? 2টা। তারপরে ছাগলকে নর্মালি কি খাওয়ান? যে কোনটারে, সাদাটারে না কালোটারে? সাদাটারে কি খাওয়ান? ঘাস খাওয়াই। আর কালোটারে ঘাসই খাওয়াই। অদ্ভুত, দুটা উত্তর নিল কিন্তু প্রশ্ন তো একই। মানে প্রশ্ন আলাদা আলাদা, উত্তর তো একই, তাই না? তারপর বললো যে নর্মালি আপনি ছাগলকে মানে ঘাস ছাড়া আর কি খাওয়ান? তো বললো যে কোনটারে, সাদাটারে না কালোটারে? কালোটারে কি খাওয়ান? পানি খাওয়াই। আর সাদাটারে পানিই খাওয়াই।
এটা অদ্ভুত বাজে লোক, দুইবার প্রশ্ন করে নাই কিন্তু উত্তর আসলে ব্যাপারটা হচ্ছে যে একই দেয়। শেষ প্রশ্ন, ছাগলকে নরমালি কোথায় রাখেন? ওনার প্রশ্ন, ওনার উত্তর কোনটারে, সাদাটারে না কালোটারে? সাদাটারে কোথায় রাখেন? এটা গোয়াল ঘরে রাখি, আর কালোটারে গোয়াল ঘরেই রাখি। হ্যাঁ ফাইজলামি করেন আপনি, বারবার দুষ্ট লোক আপনি। হ্যাঁ বারবার একই আমি প্রশ্ন আলাদা আলাদা করে নেন, একই উত্তর দেন, তাহলে সাদাটা কালোটা জিজ্ঞাসা করেন কেন? আসলে ভাই হয়েছে কি স্যার, হয়েছে কি সাদা ছাগলটা আমার নিজের, ও আর কালোটা ওটাও আমার নিজের। সিচুয়েশনটা দেখেন, ওটাও আমার নিজের। এখন এই যদি হয় সিচুয়েশন, তো এই কন্ডিশনের ব্যাপারটা সাদা ছাগল এবং কালো ছাগল, এই পাশে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট, আর এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিটি হবে, বুঝছেন? এটা সাদা ছাগল এবং কালো ছাগলের একটা ব্যাপার। হ্যাঁ সম্পূর্ণ মাটি ও মানুষের ভিত্তিতে আজকের আমাদের এটা জানলাম। সো এবার হচ্ছে যে জিরো কন্ডিশনাল মানে হচ্ছে সাদা ছাগল কালো ছাগল, দুই পাশে একই জিনিস, যতই পেঁচাপেচি করুক জিনিস একই, নো চেঞ্জ, জিরো চেঞ্জেস, কোনো চেঞ্জ নাই, রাইট? তার মানে আমরা অবশ্যই মনে রাখবো জিরো কন্ডিশনাল মানেই হচ্ছে সাদা ছাগল এবং কালো ছাগল। মান সম্মান থাকবে না যদি কেউ শেখে হ্যাঁ জিরো কন্ডিশনাল মানে সাদা ছাগল কালো ছাগল, এইটা কেমন? আচ্ছা যাই হোক, তো ব্যাপার হচ্ছে যে সাদা ছাগল কালো ছাগলের ব্যাপারটা আমরা বুঝে ফেললাম। ওকে, তো এখন আমাদের বিষয় হচ্ছে যে আমরা জিরো কন্ডিশনাল, আমরা তো প্রেজেন্ট ইনডিফিনিট আমরা জানি সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। হ্যাঁ, তো এক্ষেত্রেও একই হবে, সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট, নো চেঞ্জ, তাই না? তো দুই পাশে একই। তো আমরা এখন জানি এটার ইউজটা অনেক বেশি, আমরা অনেক সময় মনে করি এটা ইউজ অনেক বেশি না, কিন্তু এটা ইউজ অনেক বেশি, বিশেষ করে আমাদের রাইটিং আমাদের স্পিকিং এ খুব বেশি। আমি দেখাবো। প্রথম বিষয় হচ্ছে যে আমরা যদি একদম জেনারেল একটা পার্সপেক্টিভ থেকে, যেগুলো খুব আমরা জেনারেল পার্সপেক্টিভে শিখি একদম, সেগুলো আমি প্রথমে বলবো, তারপর আমি একদম ডিটেইলে অনেক কিছুতে যাব। প্রথম বিষয় হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, ধরেন 2 আর 2 যোগ করলে 4 হয়, এটা নিয়ে কারো কোনো ডাউট হবে না। এটা কি একটা ম্যাথমেটিক্যাল বিষয়, এটা চিরন্তন বা বৈজ্ঞানিক সত্য, এটা কোনো চেঞ্জ নাই। তার মানে যদি তুমি 2 আর 2 2 আর 2 যদি তুমি যোগ করো তাহলে তুমি 4 পাবে বা 4 পাও। আর বাংলাটা আমরা যখন দেখি যে তুমি 4 পাবে, আমার তো দেখেই মনে হয় এটা ফিউচার। 2 আর 2 যোগ করলে তুমি 4 পাবে, পাবে কথাটা দেখলেই ফিউচার মনে হয়। কিন্তু যখন আমি ইংলিশ করব, ইফ ইউ অ্যাড 2 and 2, যখন তুমি 2 আর 2 যোগ করবে তুমি 4 পাবে, কমা কি হবে, ইউ ড্যাশ, You get 4. আপনাদের আগে কি মনে হতো? ইউ উইল গেট 4 মনে হতো না? If তো you এখন add, কি মনে হচ্ছে ইউ গেট 4? কেন ইউ গেট 4 হলো? কারণ এ পাশে আপনি দেখছেন 2 আর 2 যোগ করার বিষয় বলা হয়েছে। চিরন্তন সত্য 2 আর বলে। 2 যোগ করলে যে 4 হয়, এই 4ও এখানে দেওয়া আছে। তার মানে এটা তো একটা বৈজ্ঞানিক চিরন্তন ঘটনা বা চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য। তার মানে এই চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য হলে আমাদের কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচারে কোনো চেঞ্জ হবে না, একই, দুই পাশেই প্রেজেন্ট ইনডিফিনিট, সাদা ছাগল কালো ছাগল। চাকরি পরীক্ষাতে অনেক সময় এই অংশটা দিয়ে দেয়, অপশনে প্রথমেই থাকে হচ্ছে উইল গেট, চোখ বন্ধ করে উইল গেট দিয়ে দেয়, কারণ এটা শুনতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে, জিনিস সঠিক না। কেন? কারণ এটা হচ্ছে এইরকম হবে, কারণ 2 আর 2 যোগ করলে 4ই হয়। এটা যেহেতু চিরন্তন বা বৈজ্ঞানিক, সেহেতু এটা কোনো চেঞ্জ আসবে না। এগারে, সো ladies and gentlemen, এটা একটা বিষয় গেল আমাদের, ইফ ইউ অ্যাড 2 and 2 ইউ গেট 4। একইভাবে আমি যদি বলি তুমি যদি 10 আর 12 গুণ করো তাহলে তুমি 120 পাবে। গুণ করার ইংলিশ হচ্ছে মাল্টিপ্লাই। তাহলে আমি কি বলবো? ইফ ইউ মাল্টিপ্লাই, if you multiply 5 times 5, কেউ কি বলছেন ইফ ইউ মাল্টিপ্লাক? multiply ইফ ইউ মাল্টিপ্লাই, আচ্ছা আচ্ছা, ইফ ইউ মাল্টিপ্লাই, এক স্টুডেন্ট বলে ফেলছিল ইফ ইউ মাল্টিপ্লাক, এই অদ্ভুত, এই কি করেন আপনি? হ্যাঁ, ইফ ইউ মাল্টিপ্লাই, হ্যাঁ হ্যাঁ আমারই তো এরকম হচ্ছে। আচ্ছা, ইফ ইউ মাল্টিপ্লাই 10 and 12, যদি তুমি 10 এবং 12 গুণ করো, কমা ইউ গেট কত? 22। you get 120. 120। এই খাইছে, আপনারা তো সাংঘাতিক পারেন। হ্যাঁ, আচ্ছা, মানে কিভাবে আমাদের যদি পেঁচানো মানসিকতা থাকে তাহলে আমরা কি বলবো বলেন তো, যদি আমরা এরপরে পেঁচাতে চাই? ইফ ইউ মাল্টিপ্লাই 10 and 12 you will get 120, right? or you will get 30 less than 150. ঠিক আছে, লজিক্যালি করলে কিন্তু স্যার যোগ হয়, যোগ হয়ে কিন্তু স্যার কত হবে, যে 22 হবে।
মানে নরমাল, এটা নরমাল সেন্স, কিন্তু ওটা হলো লজিক্যালি করলে ওরকম। কিসের নর্মাল সেন্স? আমরা বলছি এখানে মাল্টিপ্লাই, আমি এখানে বলছি না কিসের লজিক, কোত্থেকে নিয়ে এসছেন এগুলো? এই আখি, খাওয়া দাওয়া করেন, পানি খান। ওকে, আর ব্যাপার হচ্ছে, যাই হোক, এতক্ষণ পরে হিট করছে মনে হয় জিনিসটা। যাই হোক, কানেকশন দুর্বল, ইন্টারনেটের স্পিড বাড়াতে হবে। দেখেন, তাহলে আমি যেটা বলছিলাম, ইফ ইউ মাল্টিপ্লাই 10 and 12 ইউ গেট 120, আমাদের কাছে গেল। স্বাভাবিকভাবে যেটা হয়, আমরা বাক্যটাকে শুধু এভাবে না, আমরা উল্টা ভাবেও লিখতে পারি। উল্টা ভাবে লেখার সিস্টেমটা কি? ইফ যুক্ত অংশ যদি সামনে হয়, মাঝখানে একটা কমা হবে। ইফ যুক্ত অংশ যদি পরে হয়, কোনো কমা হবে না। তার মানে আমরা এই বাক্যটাকে কি লিখতে পারি? ইউ গেট You get 120 120 if you multiply 10 and 10 and 12. 12. কোনো কমা দিয়েছি? দেই নাই। কেন দেই নাই? Neutral. ইফটা মাঝখানে হয়েছে। ইফ মাঝখানে হলে আলাদা করতে কোনো সমস্যা নেই, প্রথমে থাকলে কমা না দিলে দুটো জিনিস একসাথে লেগে যাবে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল, যে লেগে কেন যাবে। হ্যাঁ, ঠিক আছে। যেমন আমরা ফ্রোজেন পরোটা যখন কিনি, ঠিক আছে, ফ্রোজেন পরোটা কিনলে মাঝখানে একটা করে পলি দেওয়া থাকে, কেন? যাতে একটা আরেকটার সাথে লেগে না যায়। হ্যাঁ, ওই ওই ব্যবস্থা, ওই কনসেপ্টটা থেকেই তারা কন্ডিশনালে দিছে, অথবা কন্ডিশনাল থেকে পরোটা বানাইছে, যে কোনো একটা হইতে পারে। চলেন, তাহলে আমরা এইটুকু কি অংশটা বুঝতে পারছি? আমরা আরেকটা জিনিসে চলে আসি। এইটুকু বোঝা যাচ্ছে? কারো কোনো প্রবলেম হয়েছে বুঝতে? হয় নাই? জিরো তো বোঝা যাচ্ছে। জিরো, জিরো বোঝা যাচ্ছে না? অভ্যাস তার জিরো বোঝা যাচ্ছে। অভ্যাস করতে হলে কি হবে? হ্যাঁ, অভ্যাস করতে তো আমরা যাই নাই। হ্যাঁ, ওটাই আমাদের মেইন খেলার জায়গা। আমরা আগে নর্মাল গুলোকে, জিরো বোঝা যায় স্যার, জিরো বোঝা যায় না? জিরো বোঝা যায় স্যার। ওয়াও, নাইস। আচ্ছা শোনেন, এর ব্যাপারে হচ্ছে আমরা চলে আসি বৈজ্ঞানিক আর একটা বিষয়। আচ্ছা, তাপমাত্রা, আমি যেটা প্রায় ক্লাসেই বলি যে আমার এটা ভালো লাগে, 100 ডিগ্রি তাপমাত্রা দিলে পানি কি হয়? পানি ভলকানিক বাষ্প হয়। পানি তো বয়েল হওয়া শুরু হয় আরো আগে থেকে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ব্যাপার হয়ে যায়। 100 ডিগ্রিতে আসলে বাষ্প হওয়া শুরু হয়, আর থাকতে চায় না। হ্যাঁ, তাহলে বাষ্প হওয়ার ইংলিশটা আমরা জেনে রাখলাম স্টিম। বয়েল মানে হচ্ছে ফোটা বা সিদ্ধ হওয়া, আর স্টিম মানে হচ্ছে বাষ্প হওয়া। তাহলে আমি যদি বলি, যদি যদি তুমি 100 ডিগ্রি তাপমাত্রা দাও, হ্যাঁ, অথবা আমি যদি বলি যদি 100 ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয়, আপনারা গতদিনই যারা স্পোকেন পড়েছেন তারা গতদিনই প্যাসিভটা শিখেছেন। দেওয়া হয় কি হবে? যে কোনো কিছু সাবজেক্ট খুঁজে না পাইলে ইট দিয়ে করবেন। তাহলে দেওয়া হয়, ইট ইজ, ইফ ইট ইজ গিভেন, It is given. যদি বলা হয়, যদি বলা হয়, ইফ, আমি যদি যদি বলি যদি বলা হয় তখন কি বলবো? ইফ ইট ইজ সেড। হ্যাঁ, যদি কমপ্লেইন করা হয় কি হবে? ইফ ইট ইজ কমপ্লেইনড। যদি সাবমিট করা হয়, ইফ ইট ইজ সাবমিটেড, রাইট? যদি লটারির রেজাল্ট অ্যানাউন্স করা হয়, ইফ ইট ইজ অ্যানাউন্সড দ্য রেজাল্ট অফ লটারি। ঠিক আছে, আর তখন আমাদের মানে দ্য রেজাল্ট অফ লটারি ইজ অ্যানাউন্সড, এভাবেই বলা যায়। এটা আমি এখানে কি বলেছি? যদি 100 ডিগ্রি তাপমাত্রা দেওয়া হয়, এখানে মানে কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছি না, তো এই জন্য ইট দিয়ে করেছি। সো ইফ ইট ইজ গিভেন 100 ডিগ্রি সেলসিয়াস temperature, 100 ডিগ্রি সেলসিয়াস temperature, যদি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, কমা, পানি বাষ্প হবে, কি হবে? Water will be stream. জাহিদ, ওয়াটার উইল গুলি Will হবে না। গুলি করব এতক্ষণ ধরে, কি Will বলবো? হবে না। ঠিক আছে, নট উইল। জাহিদ, জাহিদ আপনি বলেন তো কি হবে? ভালো করে খেয়াল করেন জাহিদ। একটু আগে আমরা বলছিলাম, দেখেন 100 ডিগ্রি তাপমাত্রা দিলে, 100 ডিগ্রি তাপমাত্রা দিলে পানি বাষ্প হবে, এটা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই, এটা হবেই, কোনো এক্সেপশন নাই। তার মানে আপনি বুঝলেন এটা একটা বৈজ্ঞানিক সত্য। চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যাবে না।
তাহলে যেহেতু চেঞ্জ করা যাবে না, ইফ ইট ইজ গিভেন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তার মানে এটা কি দুটাই সাদা ছাগল কালো ছাগল হবে, মানে কি দুটাই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। তো দুটাই যদি প্রেজেন্ট ইনডিফিনিট হবে, এখানে সাবজেক্ট ভার্ব, হ্যাঁ, ইফ ইট ইজ গিভেন অথবা ইফ ইউ গিভ 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, দুটাই প্রেজেন্ট ইনডিফিনিট হলো। এই পাশেটা কি হবে? ওয়াটার কি হবে বলেন তো? Steam. হ্যাঁ, What is Star. steam? Is ওয়াটার স্টিম, স্টিম হবে। স্টিম Steam. না স্টিম স্টর্ম স্যার পাস্ট পার্টিসিপল হলো এটা পাস্ট পার্টিসিপল স্টিমড হবে না, রাইট? Yes, sir. Yes. এক্স্যাক্টলি, ভেরি গুড বিকাশ, থ্যাংক ইউ সো মাচ। খবর আছে কোথায় বলছি আমরা পাস্ট এখানে হবে কোথা থেকে? আবিষ্কারের নেশায় মত্ত হয়ে গেছে। হ্যাঁ, স্যার এটা আমি সেটা এই যে ওই সাইডে তো আমরা প্যাসিভ লিখছি, এই সাইডেও প্যাসিভ লিখবো। এই সাইডে আগে প্যাসিভ করছেন, এই সাইডে passive প্যাসিভ লিখবো। করবেন। ভাই প্যাসিভ অ্যাক্টিভের ইস্যু না, দুটাই প্রেজেন্ট ইনডিফিনিট কিনা। ধরেন আপনি বললেন যেমন আমি যদি বলি যে হি ইজ ফায়ার্ড, ঠিক আছে, আমি হি ইজ ফায়ার্ড না, ধরেন আমি যদি বলি হি ইজ ফায়ার্ড, এটাকে আমি বললাম, আচ্ছা আমি ধরেন হি হ্যাজ বিন ফায়ার্ড বাই করিম, করিমের দ্বারা সে ফায়ার্ড হয়েছে। এটা না বলে যদি আমি যদি এইটা যেমন প্রেজেন্ট পারফেক্ট, আর এক পাশে আমি ইউজ করেছি করিম হ্যাজ ফায়ার্ড হিম, এটা প্রেজেন্ট পারফেক্ট, দুটাই প্রেজেন্ট পারফেক্ট, একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ, জিনিস একই। তো আমাদের কথা হচ্ছে ইনডিফিনিট হতে হবে। যেটা অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে এটা টেন্সের ভিতরে একটা ভাগ, অ্যাক্টিভ না প্যাসিভ। আমাদের কথা টেন্স মেইনটেইন করছি। অ্যাক্টিভ প্যাসিভ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ভিতরে। প্রেজেন্ট ইনডিফিনিট কয়টা ভাগ আছে? একটা অ্যাক্টিভ একটা প্যাসিভ। কিন্তু আমাদের কথা হচ্ছে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করবো, সেটা অ্যাক্টিভ না প্যাসিভ এটা নিয়ে আমাদের কনসার্ন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে দেখেন ওয়াটার স্টিমস হবে। কেন ওয়াটার স্টিমস হবে? কেন? আমরা যখন রাইটিং করার সময় আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম 3% এটা হলো স্যার ওই যে আনকাউন্টেবল। থার্ড পারসন আনকাউন্টেবল নাম্বার নাকি? না স্যার এটা তো কোনো কিছু জীবনে পড়ি নাই। শোনেন, আমি বলছি যে যেটা হচ্ছে যে কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন, যত পৃথিবীর আনকাউন্টেবল নাউন আছে সব এটা একটা হিসেবে ধরা হয়। যত আনকাউন্টেবল আছে সব একটা হিসেবে ধরা হয়, ঠিক আছে? তো তারপরে কি ওয়াটার আনকাউন্টেবল, তাহলে স্টিম সেটা হয়ে গেল। এগারে তাহলে ইফ ইট ইজ গিভেন 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ওয়াটার স্টিমস, কেন এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো? এটা কেন এরকম হলো? কারণ 100 ডিগ্রি তাপমাত্রা দিলে পানি আসলেই বাষ্প হয়, ঠিক আছে? তার মানে আপনি তো জানেন কাহিনী সত্য, কাহিনীর কোনো চেঞ্জ নাই, আনচেঞ্জেবল, ঠিক আছে? তাহলে কি হবে? আনচেঞ্জেবল হলে তখন এই সিস্টেমটা মেইনটেইন করবে। এটা তো গেল চাকরি পরীক্ষায় দুটো একটা জিনিস আসার বিষয়, কিন্তু আমাদের ডে টু ডে লাইফে অন্য কিছু দরকার, সেটা নিয়ে আমরা আসছি। এখন কে জানি একটা স্যার বলে ডাক দিয়েছেন, বলেন। স্যার ওয়াটার গেট স্টিম হয় না? ওয়াটার গেটস স্টিমড, এটা বললে ঠিক হবে, ঠিক আছে? যদি বলেন ওয়াটার গেটস স্টিমড, ঠিক আছে, ওই গেটস তো তখন হয়ে গেছে, গেটস এর পর আপনি কি দিলেন এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আমার কথা হচ্ছে যে ওই ভার্বটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তখন হবে হচ্ছে যে 100 ডিগ্রি তাপমাত্রা, তখন বাংলাটা একটু চেঞ্জ হবে। 100 ডিগ্রি তাপমাত্রা দিলে পানি বাষ্প হয়ে যায়, বাষ্প হয় না হয়ে মিনিংটা হবে বাষ্প হয়ে যায়। যেমন আমি বলি সে অ্যাংরি হয়ে যায়, হি বিকামস অ্যাংরি, আর সে রাগী, হি ইজ অ্যাংরি। পার্থক্য আছে না, তাই না? হি বিকামস অ্যাংরি, হি গেটস অ্যাংরি। এখানে যদি আপনি ওয়াটার বিকামস স্টিমড বলেন তাও ঠিক হবে, ঠিক আছে? মূল কথা হচ্ছে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, পাস্ট পার্টিসিপল বা অন্য কিছু হওয়া যাবে না। বুঝতে পারছি জাহিদ? তাহলে স্যার ওয়াটার ইজ স্টিমড যদি বলা হয়? আমি তো বললাম পাস্ট ফর্ম হবে না হিরো। স্যার ওয়াটার ইজ স্টিমড যদি দেওয়া হয়? ওয়াটার ইজ, ইয়েস। প্যাসিভে ঠিক হবে না চালানো যাবে, ভুল তো বলা যাবে না। স্যার তাহলে তো সেই আমার কথাই চলে আসলো স্যার। আপনি কি বলেছিলেন একটু বলেন দেখি। ওয়াটার স্টিমস মানে এই সাইডও প্যাসিভ ওই সাইডও প্যাসিভ আমি নিয়েছিলাম। ওয়াটার আমি তো স্টিমস, আপনি তো ওয়াটারের পরে ইজ বলেন নাই, কিভাবে হবে? ওয়াটার স্টিমড না ওই সাইডও প্যাসিভ, আমি এটা বলছি স্যার। ওয়াটার স্টিম আবারও বলতেছে, কেমনটা লাগে? আমি যদি এই পানিটা ছুললে যদি আমার নিজের স্কিনে না পড়তো, আমি পানিটা ছুটতাম। ঘুম ভাঙতেছে না কেন? হ্যাঁ, স্যার ঠিক আছে। আমি তো জানি না স্যার। ওয়াটার ভাইয়া? স্টিম, ভাই ওয়াটার হিরক বলেছে, হিরক রাজা বলেছে ওয়াটার ইজ স্টিমড,
আপনি বলতেছেন ওয়াটার স্টিমড, এটা তো হবে না। না ওয়াটার ইজ বলছি স্যার, আমি একসাথে বলে গেছি স্যার। এটা ইজ যে স্টিম লুকায় লুকায় বললে হবে বিকাশ? স্যার, আমি ওইটাই বলছি স্যার, যে প্যাসিভের তো আমার নতে নগদে চলে আসেন সাহায্য বিকাশ, করতে বুঝছেন? ভালো আচ্ছা লাগে। হ্যাঁ বলেন ভাইয়া। বললাম যে আপনার এখানে হচ্ছে ওয়াটারটা তো অ্যাকশন সাবজেক্ট না, ও তো নিজেই এটা প্যাসিভ করবো, মানে এটা আমি আসলে বুঝিনি। আপনাদের Sorry, I'm কোয়াজি sorry. প্যাসিভ পড়াই নাই, রাইট? না না ওই যে মনে আছে লেকচার কন্টিনিউড, লেকচার তো নিজে নিজে চলতে পারে না। তার মানে আপনাদের কোয়াজি প্যাসিভ সামহ মিস গেছে না রাইটিং এ? জি জি ও এটাকে ধরতে হবে তো, না হলে ইনশাআল্লাহ। এই জিনিস আপনাদের মাথা খারাপ করে ফেলবে। এটা কি আমার বলবো মাথা হয়? পুরো খারাপ হয়ে যাচ্ছে। ডোন্ট ওয়ারি, নো মাথা খারাপ। এটা আমরা ইনশাআল্লাহ সামনে রাইটিং ক্লাসে এটাকে কোয়াজি প্যাসিভ সলভ করে দিব। হ্যাঁ, জি আপনাদের ভাইয়া। সমস্যা নাই, আপনাদের অনেক ক্লাস আছে এখনো, কোটি কোটি ক্লাস বাকি আছে। আচ্ছা লadies and gentlemen, দেখেন আমরা এতটুকু কি বুঝতে পারছি? এইটুকু হচ্ছে ধরে নিলাম আমরা আমাদের চাকরি পরীক্ষার জিনিস, যা আসলোটা আসলো, কিন্তু আমাদের এখন রিয়েল লাইফের জিনিসপত্রগুলো আমরা দেখি। এটা একটা স্ক্রিনশট নিয়ে নেন দেখি। শরীফুল এবং আখি, আখি আপনি কি আছেন? ডান ডান স্যার। আচ্ছা আপনি তো ডান, কিন্তু আখি কই? আর আমি ল্যাপটপে স্যার স্ক্রিনশট স্নিপিং টুলটা নিচ্ছি, তো তখন তো আমি কথা বলতে পারছি না, এজন্য। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু আপনি নিতে পারছেন দিন শেষে? স্যার আমি নিতে পেরেছি। ওকে ফাইন। কেন স্ক্রিনশট নেওয়ার সময় কথা বলা যায় না ল্যাপটপে? অবশ্যই যায় স্যার বলা যায় তো। স্যার বলা জাস্ট যাবে না। আসলে আমি ইজি কি তো ইউজ করি না স্যার, আমি মাউস ইউজ করি, এজন্য স্যার। মাসেস করতেছে আচ্ছা ও আপনার মিউট করা ছিল তাই না, এটা হচ্ছে ইস্যু। স্যার আমি হ্যাঁ ছবিতে আবার সাউন্ড চলে আসে নাকি? ওকে ফাইন। সো ladies and gentlemen, আমরা এতটুকু মোটামুটি আমাদের হয়ে গেছে, আমরা একটু এই অংশটুকু শুধু মিশিয়ে দেই বা বুঝিয়ে দেই। এক্সাম্পল দেখি এখন। ladies and gentlemen, অভ্যাসগত। এই জাহিদ, জি স্যার। বাইরে থেকে আপনি ক্লাস করতেছেন, এত সাউন্ডটা দিয়ে রাখেন কেন? না স্যার আজকে ভুলে বানিয়ে মানে আরেক জায়গায় যাবো তো এই রাস্তার মধ্যে পড়ে গেছে সমস্যা নেই, আপনি ভুলে মানে মিউটটা করে ফেলেন আর কি। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। এন্ড ব্যাপার হলো ladies and gentlemen, আমাদের ডে টু ডে লাইফে কনভারসেশন ইউজ হয়। এটা কেমন? ধরেন আমরা অনেক সময় রাইটিং এ বেশ কিছু স্ট্রাকচার পড়েছি ইনফিনিটিভ টুতে। হ্যাঁ যদি প্রবলেম না থাকে আপনার আর কি, ঠিক আছে। আচ্ছা সো যদি প্রবলেম থাকে তাহলে আমরা কিভাবে ইউজ করবো আর কি। হ্যাঁ আচ্ছা তো চলে আসি ladies and gentlemen, আমাদের ডে টু ডে লাইফে কিছু কথা হয়, যেমন আমি যদি বলি যে আমাকে যদি না বলে কেউ, আমাকে কেউ যদি না বলে যদি কেউ বাসায় আসে, আমি রাগ হয়ে যাই। এটা অভ্যাসগত ব্যাপার হতে পারে, ঠিক আছে? কিংবা হ্যাঁ সিরিয়াসলি নিচ্ছেন কেন? এটা আমি একটা ইংলিশ বলছি, হাই হাই, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে দেখেন যেমন আমাদের এক ভাই ছিল, তাকে হঠাৎ করে আমরা বার্থডে, দেখা যাচ্ছে যে আমরা যখন একসাথে আমরা থাকতাম, বার্থডে দেখা যাচ্ছে সকালবেলা ইয়ে হ্যাপি বার্থডে টু ইউ, সে দেখলো তার ঘুমের ডিস্টার্ব হয়েছে, কড়া চোখে তাকাইলো, আবার আর এক পাশে ঘুমাইলো। তার মানে কি, না বলে কেউ তাকে ডাক দিলে হঠাৎ করে সে রাগ হয়ে যায়, ঠিক আছে? স্বাভাবিকভাবে আপনি দেখেন, আমি যেটা বলছিলাম আপনাদেরকে, যদি ধরেন আপনি বললেন যে কেউ যদি আমার উইক পয়েন্ট নিয়ে, আপনার প্রত্যেকের মানুষেরই এটা আছে, কারো যদি উইক পয়েন্ট নিয়ে কেউ আঘাত করে তখন সে রেগে যায়। তো কেউ যদি উইক পয়েন্টে কেউ আঘাত করে, কেউ যদি আমার উইক পয়েন্টে আঘাত করে আমি রেগে যাই, তাহলে কি হবে? কেউ যদি আমার উইক পয়েন্টে আঘাত করে, ইফ সামওয়ান এখানে হিট না হয়ে কি হবে? হিটস। কেন? সামওয়ান মানে কয়জন? একজন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে রাইটিং এ জানতে পেরেছেন আপনারা অনেকে, রাইট? ইফ সামওয়ান হিটস
কি করে? If someone hits my weak point, কমা, আমি রেগে যাই, কি হবে? I get angry or angry. I get angry বলতে পারি, I become angry. I become angry বলতে পারি, যেটাই হতে পারে। তাহলে আমি ব্যস্ত হয়ে যাই, I become busy, আমি ব্যস্ত হয়ে যাই, I get busy, রাইট? দুটোই বলতে পারি। আমি রাগ হয়ে যাই, I become angry, আমি পাজলড হয়ে যাই, I become puzzled, রাইট? আচ্ছা ফাইন। তাহলে আমি যদি বলি আমি এক্সাইটেড হয়ে যাই, I become excited, রাইট? ক্লাসে খেয়াল রাখতে হবে, জাহিদ অন্যদিকে খালি ঘুরে বেড়াচ্ছে, আমি কিন্তু বলে দিব ভাইয়াকে, হ্যাঁ? আচ্ছা, তার বিষয় হচ্ছে যে যাই হোক, স্বাভাবিকভাবে যেটা হলো যে আমরা মোটামুটি if someone hits my weak point, I get angry. তো আপনি নরমালি দেখলেন যে আমার মানিব্যাগ যখন হারিয়ে যায়, অথবা আমি যদি বলি যদি কোনো সুযোগ হারিয়ে যায়, আমি একটু বলি আপনাদেরকে, কোনো সুযোগ মিস করলে, মিস করার বাংলা কি? হাতছাড়া করলে বললাম নাকি? লস, কোন সুযোগ হাতছাড়া করলে খুব খারাপ লাগে। এইটা দ্রুত আপনারা সবাই খাতায় লিখে ফেলেন, এই বাংলাটার ইংলিশটা লিখে ফেলেন, আমি একটু সবার দেখি, আপনারা লিখে ফেলেন। কোন সুযোগ হাতছাড়া করলে খুব খারাপ লাগে। sorry sir, today I am out of my home. ওকে, নো ম্যাটার I have জেন্টলম্যান, no আপনি মনে খাতা মনে, and no book. হ্যাঁ, ইউ হ্যাভ নো পেপার এন্ড নো বুক, হ্যাঁ ঠিক আছে, লেখা শেষ। লেখা শেষ। তার মানে একটু 30 সেকেন্ড আমরা সময় নেই, 1 মিনিট সবাই লিখুক। হ্যাঁ, আপনাদেরকে একটা অবজারভেশন জিজ্ঞাসা করি। আপনারা যারা যারা একদম ক্লাসের শুরু থেকে, কোর্সের শুরু থেকেই ক্যামেরা অন করে ক্লাস করছেন, কারো কারো তো নেটওয়ার্ক সমস্যা থাকে, দেয় না তেমন একটা, তারা বলেন তো তারা কি ক্লাসে আরো বেশি নিজেদেরকে কানেক্টেড মনে করেন না? Of course. জি স্যার। যখন ক্যামেরা অফ করে তখনকার চেয়ে আপনার মনে হয় আপনি একটু বেশি কানেক্টেড ফিল করেন নিজেকে। ইউ আর উইথ দ্য রাইট, কারণ আপনি নিজেকেও দেখতে পাচ্ছেন, অন্যকেও দেখতে পাচ্ছেন, ইউ আর অ্যাক্টিভলি প্রেজেন্ট ইন দ্য ক্লাস। তো যখন আপনি এটা করছেন না, তখন আপনি দেখবেন যে আপনার মনোযোগ গুলো দেখবেন যে এরকম থাকবে না। কেন? আপনি খালি বারবার দেখবেন যে সাউন্ডও অফ করা আছে কিনা আর ক্যামেরা অফ করা আছে কিনা। অনেক সময় হেডফোন সবাই এদিক ওদিক কথাবার্তা বলবেন, মানে ইউ আর নট টোটালি ফোকাস। তো জেনে বুঝে নিজের এই ক্ষতি করবেন না, ঠিক আছে? ওই জন্য আমি বলি, এবং আমি আমার এতদিনের এক্সপিরিয়েন্সে দেখেছি, আমি একটা সময় গত বছর যখন অনলাইন ক্লাস নেওয়া শুরু করি,
তো তার আগ পর্যন্ত অফলাইনে নিতাম। তো স্বাভাবিকভাবে যেটা হতো যে প্রথম প্রথম কি করতে হবে এগুলো ওইভাবে ধারণা তো নাই, কে ক্যামেরা অন রাখলো কে অফ রাখলো। পরে একটা সময় দেখি অনেক সময় শিক্ষার্থীকে ডাকি, অমুক 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 নাই। পরে বললাম যে কি ব্যাপার আপনাকে ডাকা হলো? স্যার সরি যে আমু ডিম আনতে দিছিল তো ডিম আনলাম। অনলাইন অনেকে ক্লাসে তো যে মহিলা সুবিধা, ক্লাস চলে বাইরে যেমনি মোবাইল ইউজ করে। মোবাইল ইউজ করে, ধরেন এটা তো একটা বিষয় আছেই। এখন ক্লাস চলাকালীন সময় অনেকে ভ্যাকসিন নিয়ে ফেলছে করোনার, আপনি বলতেছেন এটা মোবাইল চাপছে, এটা কি কোনো অপরাধ? আচ্ছা শুনেন, যাই হোক, তো স্বাভাবিকভাবে আমার যেটা এতদিনে অবজারভেশন, তারপরে একটা সময় থেকে আমি যখন থেকে গ্যারান্টিড কোর্সটাকে চালু করলাম, এই লং কোর্স, তখন থেকে আমি কিছু ব্যাপারে খুব রিজিড হলাম, যে আমি কিছু নিয়ম করে ফেললাম যে শিক্ষার্থীরা সব ক্যামেরা অন করে রাখবে। কেন? যাতে তাদেরকে আমি মনিটর করতে পারি। এছাড়াও চাইলে যে কেউ তাদের ক্যামেরা অফ রাখতে পারে, কোনো সমস্যা নাই। তবে তার যদি ইমপ্রুভমেন্ট না হয় সেটার ব্যাপারে আমি এগোবো না। কেন? আমি কিন্তু একটু পরপর যখনই ফাঁকা থাকে তখনই কিন্তু আমি পেজ চেঞ্জ করি, কারণ এক পেজে অনেকে দেখেন 43 জন এক পেজে আছে, এক পেজে হয় না। তো এটা হয় হচ্ছে ধরেন 25 জন। তা আমি কিন্তু সবসময় দেখি যারা চোখের সামনে থাকে। ইভেন আমি অনেক সময় নাম ধরে বলে, এই কি ব্যাপার বিকাশ বুঝতে পারছেন, এই অমুক খেয়াল করেন। এই যে আমার যে ক্লাসে একটা কন্ট্রোল যে আমি করছি, এই অমুক আপনি কিন্তু কি ব্যাপার ক্লাসের দিকে ফোকাস রাখেন, এদিকে ওদিকে তাকান না, রাইট? কি ব্যাপার আপনি হয়তো হঠাৎ থেকে গল্প করছেন, কিন্তু আমার চোখে জিনিসটা পড়ছে, তখন আমি আপনার নাম ধরে বললে আপনি আবার ঠিক হয়ে যাচ্ছেন। দ্যাট মিনস আপনার যে ক্লাসে যে মনোযোগহীনতা এটা কিন্তু দূর হওয়ার একটা সুযোগ হচ্ছে। তো এই জন্য এই অপরচুনিটিটা আমি আমার এতদিনে অবজারভেশনে দেখেছি, যে সকল শিক্ষার্থীরা ক্যামেরা অন করে ক্লাস করে ওরা রেসপন্সও বেশি করে, ওরা বুঝেও বেশি, ওরা অ্যাক্টিভলি ক্লাসে প্রেজেন্ট থাকে। হ্যাঁ ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ তো হইতেই পারে। আমি একটা আলাদা রুমে ক্লাস করি, তারপরে এই যে এই পাশে এই বেলকুনি দরজাটা খোলা থাকলে দেখা যাচ্ছে যে যেহেতু একদম রোডের উপরে, মানে সেই রোডের উপর না কিন্তু একটা তো রোড আছে সামনে, তো এই রোডটার দেখা যাচ্ছে যে কিছু হর্ন টর্ন দিলে যে বেল টেল বাজালে ওটা আসে। হ্যাঁ অনেক সময় হয়তো সেই নয়েজটা আপনাদের কাছেও পৌঁছে। হ্যাঁ ঠিক আছে, ভাগ্যিস সকালবেলা ক্লাস হয়। সকালবেলা ক্লাস হলে দেখতেন যে ওই যে একটা চিৎকার দেয়, আমার কাছে এত দারুণ লাগতো, আমি অনেকদিন লেগেছে আমার বুঝতে। এ কাগজ, মানে এইটা যে কাগজটা যে এভাবে বলা যাইতে পারে, আই ডিডন্ট থিংক অ্যাবাউট ইট। হাউএভার ওই সাউন্ড গুলো আপনার পেতেন সেক্ষেত্রে, সেই একটা কোন সুযোগ হাতছাড়া করলে খুব এগুলো খারাপ লাগে। কোন সুযোগ খারাপ, এই সরি, কোন সুযোগ হাতছাড়া করলে খুব খারাপ খুব লাগে। এখানে কোনোটাতে আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। প্রথম কথা হচ্ছে যে আমরা একটু শুনি দুই একজন কি কি লিখছেন, বলেন দেখি। রুহুল আমিন সাহেব বলেন দেখি কি লিখছেন। If lose any opportunity, I feel bad. Yeah, sorry. ইফ If I lose any opportunity, I feel bad. I লাগাইছি আর কি এখানে। আচ্ছা আচ্ছা, তারপর আর কারা কারা কি করেছেন? হ্যাঁ বলেন। Sir, if any opportunity is missed, it seems very sad. আচ্ছা, ইফ এনি অপরচুনিটি ইজ Is মিসড। missed, it seems very আচ্ছা sad. দেখেন If এখানে ব্যাপারটা হলো যে হ্যাঁ হ্যাঁ এখানে একটা ব্যাপার হলো, দেখেন খুব ভালো ধরেছেন সোনিয়া ম্যাম, সেটা হলো এখানে দেখেন এখানে কিন্তু কোনো ইয়া মেনশন করেনি, আয়ের কথা বলিনি, আমরা ধরে নিচ্ছি, কিন্তু ধরে নেওয়া যাবে না, বাক্যে তো নাই। তাহলে ইফ এনি কোন সুযোগ, এনি অপরচুনিটি, অপরচুনিটি অর অপরচুনিটি, এটা যেহেতু প্রেজেন্টেই আছে, হাতছাড়া করলে মানে হাতছাড়া করা হলে আর কি। হ্যাঁ ইফ এনি অপরচুনিটি ইজ মিসড, কারণ এটা প্যাসিভ আকারেই হবে, কারণ অপরচুনিটি তার নিজে নিজে হতে পারে না, তাই না? তা আপনি আই হলে অবশ্যই ইফ আই মিস এনি অপরচুনিটি এটাই হতো, আমি একদম রুহুল আমিনের সাথে একমত, এটাই হতো। কিন্তু ইফ এনি অপরচুনিটি ইজ মিস, যদি কোনো অপরচুনিটি মিস হয় কমা খুব খারাপ লাগে, এখন খুব খারাপ লাগে কোনো সাবজেক্ট নাই, তো তখন আপনি ইট দেন। যেমন বৃষ্টি হয়, কি হবে, ইট রেইনস, সাবজেক্ট খুঁজে পাইলাম না, তখন আপনি এটা দেখা যাচ্ছে যে আপনি বলতে পারেন ইট সিমস ভেরি ব্যাড। সিমস মানে কোনো কিছু লাগা, যেমন আমি যদি বলি স্যার এটা আমার কাছে ফিল দেয়া যায় না? হ্যাঁ এখানে কি আমি আমি বলতে যাচ্ছিলাম এটা। আর এখানে কি ইজ গিভেন আপ দেওয়া যায়? ছিল হবে গিভ আপ ইউজ করা যায়? আচ্ছা আমি একটু বলে নেই, তারপর একে একে বলছি। হ্যাঁ ইট সিমস, যদি আপনি বলেন সিমস এর ব্যাপারটা লাগা, আমি এই জিনিসটাকে বলার জন্যই মূলত বলছি, যদিও আমার মনে আমি এটা ফিলই লিখতে চাচ্ছিলাম। হ্যাঁ ইট ফিলস ব্যাড, এটাই ভেরি ব্যাড।
খুব খারাপ লাগে নাকি? So bad, so bad দিল। না না, এটা ভেরি ব্যাড অথবা টু ব্যাড, ভেরি ব্যাডই দ্যাট, ভেরি ব্যাড। ভেরি ব্যাড। মানে সোটা একটু পজিটিভ ওয়ার্ড, বুঝছেন? যেমন অনেকে বলে খারাপ হলে টু বলা হয়, যেমন অনেকে বলে দেখা যাচ্ছে যে যেমন আই লাভ ইউ সো মাচ, আর যখন বলছে আই হেট ইউ টু মাচ। আই হেট ইউ সো মাচ আমরা অনেক সময় বলি, বাট অ্যাপ্রোপ্রিয়েট হয় হচ্ছে আই হেট ইউ টু মাচ। দিস ইজ টু মাচ, দিস ইজ সো মাচ বলে না, দিস ইজ টু মাচ, এনআফ। ও আচ্ছা, অন্যদিকে যাচ্ছে মনে হয়। আচ্ছা, এনাফ ইজ এনাফ। হ্যাঁ সুফিয়ান, একটু জোরে বলেন ভাই, আপনি চিৎকার করে কথা বলবেন সবসময়। স্যার এখানে গেট ইউজ করতে পারবো ফিলের জায়গাতে? আরে বাচ্চাটা জোরে বলেন তো। স্যার গেট ইউজ করতে পারবো? গেট, ইট গেট ভেরি ব্যাড। ইট গেটস ভেরি ব্যাড, এটা বলতে চাচ্ছেন? জি জি। খারাপ লাগবে আর কি। হ্যাঁ, ইট গেটস ভেরি ব্যাড, মানে এটার গেটস দিলে আসলে না, গেট হ্যাভ এগুলো এমন জিনিস, বিপদে পড়লে এগুলো দিয়ে দেবেন, এগুলো মিনিংটাকে ধরে রাখবে, নষ্ট হবে না, কিন্তু পছন্দ কেউ করবে না, কেউ ভুলও বলতে পারবে না। স্যার ঠিক আছে? মিস্টার পরিবর্তে, হ্যাঁ হ্যাঁ, স্যার মিস্টার পরিবর্তে কি গিভ আপ দেওয়া যায়? ইজ গিভেন আপ। আচ্ছা আমি বলছি, যেমন আপনি বলছেন ইট সিমস ভেরি ব্যাড অথবা ইট ফিলস ভেরি ব্যাড, এটা দুটোই বলতে পারেন, কিন্তু ইট ইজ গিভেন ব্যাড এটা হবে না। ঠিক আছে, ইট ইজ গিভেন ব্যাড এটা হবে না, কেন? এটা তো প্যাসিভ, এটা প্যাসিভ। ভাইয়া খারাপ এটা লাগে। প্যাসিভ কিভাবে হলো আমি না এটাই ধরতে পারলাম না কেন? কোনটা প্যাসিভ? এইটা খারাপ লাগছে। হ্যাঁ, কোন সুযোগ হাতছাড়া করলে, এখানে তো কোনো সাবজেক্ট দেওয়া নাই। ঠিক আছে, আর সুযোগ তো নিজে নিজে হাতছাড়া হয় না, বুঝেন নাই? স্যার এখানে আমি ফ্রেজটা ইউজ আমার করতে কোশ্চেন হলো চাচ্ছিলাম। ইফ কোথা থেকে আসলো স্যার? গিভ আপ। ও একটার সাথে তো আরেকটা রিলেটেড। দেখেন, করলে, হলে, গেলে, এটা তো আমরা কথাতে কন্ডিশন বুঝতে পারছি না। আমি এই জায়গাটাতে মেনশন করতে ভুলে গেছি যে সবসময় যে যদি কথাটা থাকবে বা যখন কথাটা থাকবে, এই সবসময় এমন হবে না। যেমন অপেক্ষা করলে সুফল পাবে, এখন অপেক্ষা করলে মানে হচ্ছে এখানে যদি কথাটা উজ্জ্বল আছে, করলে মানে হচ্ছে যদি অপেক্ষা করো তাহলে সুফল পাবে। যদি কোনো সুযোগ হাতছাড়া হয় খুব খারাপ লাগে, এই কথাটাকে আমরা এইভাবে বলি। বাংলার ওই যে অনেক ভ্যারিয়েশন, তার মানে এই করলে মানে যদি এটা করলে, এটা খেলে ওটা হবে, ওটা খেলে ওটা হবে, মানে আমাদের সেন্সে বুঝে নিতে হবে যে কোনটা আমাদের কন্ডিশন ক্যারি করছে। সুযোগ হাতছাড়া না করলে কি খারাপ লাগে? লাগে না, কারণ আমাদের বাক্যে অ্যাটলিস্ট বোঝাচ্ছে। তার মানে এটা করলে ওটা হয়, একটা কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, একটা হলে আরেকটা হবে। ঠিক আছে, ওকে ক্লিয়ার? এই জিনিসটাকে বুঝাতে চাচ্ছিলাম মূলত। ইজ ইট অল রাইট? সরি স্যার, আমি নয়েজ করে ফেলেছিলাম স্যার, আনফরচুনেটলি স্যার। হ্যাঁ, এটা জিরো কন্ডিশন হচ্ছে কি অভ্যাস বোঝাচ্ছি? কোনো সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এটা তো জিরো কন্ডিশনে পড়ে যাচ্ছে, তাহলে কি আমরা Zero. অভ্যাস বোঝাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, এটা অভ্যাসগত, হ্যাঁ, জিরো কন্ডিশনাল, রাইট? তো আমরা আরো বেশ কিছু ইউজ আছে, যেমন আমরা যদি বলি যে ধরেন আমাদের এরকম অভ্যাসগত অনেক কিছুই আছে, আমাদের ডে টু ডে কত অ্যাক্টিভিটিস। ঠিক আছে, সকালবেলা বাসা থেকে বের হয়ে টাইমলি যদি আমি বাস না পাই, আমার মেজাজ খারাপ হয়ে যায়। হতে পারে বাস মিস করলে মেজাজ খারাপ হয়, আমার বাস মিস করলে আমার মেজাজ খারাপ হয়ে যায়। তাহলে আপনি বললেন ইন দ্য মর্নিং ইফ আই মিস বাস, ঠিক আছে, তাহলে আপনি যদি বলতে পারেন কি মাই টেম্পার বিকামস আউট অফ কন্ট্রোল, অথবা মাই টেম্পার গোজ আউট অফ কন্ট্রোল, কন্ট্রোলের বাইরে চলে যায়। হ্যাঁ, তাই না? এরকম করে বলতে পারেন, মানে দুটোই এক কথা হচ্ছে, মূল কাহিনীটা হচ্ছে দুই পাশে প্রেজেন্ট হবে। সেটা অ্যাক্টিভ না প্যাসিভ এটা ইম্পর্টেন্ট না, কিন্তু দুই পাশে অ্যাক্টিভ হইতে পারে, দুই পাশেই প্যাসিভ হতে পারে, এক পাশে অ্যাক্টিভ এক পাশে প্যাসিভ, এক পাশে প্যাসিভ এক পাশে অ্যাক্টিভ, সব হতে পারে। তো ব্যাপার হচ্ছে এটাও তো হয়, আমি বিকাম ক্রেজি। ক্রেজি, এই ক্রেজি মানে উন্মাদ, এটা তো অন্য জিনিস, অন্য জায়গায় চলে গেছে। এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? একটা সুযোগ হাতছাড়া করলে ক্রেজি হওয়ার কি আছে? খারাপ লাগুক, এতটুকুই ঠিক আছে। অনেকে বলে না এই সুযোগটা আমি করলে আমি পাগল হয়ে যাবো, এইভাবে তো বলে স্যার। ওদেরকে বলবেন যে তোমরা টিকটক বানাও, ঠিক আছে, তাহলে আশা করি ভালো লাগবে ওদের। ঠিক আছে, ওদের হিসাব আলাদা। হ্যাঁ, অনেকে তো বলতেই পারে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা কি আমাদের কাছে ক্লিয়ার? ইজ ইট অল রাইট? স্যার এখানে বলেন এটা দিলে ভালো হতো। মুবিন বলেন। কোন বাংলাটা হচ্ছে ইফ এনি অপরচুনিটি ইজ মিসড,
যদি কোনো সুযোগ হাতছাড়া করা হয়, এরকম হয় না স্যার বাংলাটা? আমি হ্যাঁ একটু আগে বলেছি, মুভির মনে হয় সামহাও ইন্টারনেট সমস্যার কারণে মিস করেছেন। আমি একটু আগে বলেছি যে কোনো সুযোগ হাতছাড়া করলে খুব খারাপ লাগে। এটার আসল বাংলাটা কি একদম ফ্রেশ, যেটা হলে সবাই বুঝতে পারে। যদি কোনো সুযোগ হাতছাড়া করা হয় বা কোনো সুযোগ হাতছাড়া হয় তাহলে খুব খারাপ লাগে। এটা হচ্ছে অরিজিনাল বাংলা, খাঁটি বাংলা। হ্যাঁ, কিন্তু আমরা তো আসলে এইভাবে বলি না, ঠিক আছে? আমাদের তো রিয়েল লাইফে এইভাবে ইউজ করি, ঠিক আছে? স্কলারশিপ পেলে তাহলে এটা করব, হ্যাঁ, অথবা যদি দেখা যাচ্ছে যে যদি ঈদ সালামি পাই তাহলে এইটা করবো। ঈদ সালামি নিয়ে অনেকে প্ল্যান থাকে, আর যারা বড় তারা ছোটদেরকে এড়িয়ে চলে ঈদের সময়, মানে একটা সেন্সিটিভ টাইম, কারণ ওদের পেটে ক্ষুধা আর বড়রা তো বিপদে আছে। হ্যাঁ, এটা একটা বিষয়। তো যাই হোক, আমরা এমন একটা সময় ছিলাম যখন আমাদেরকে 2 টাকা দিত সালামি, এমন একটা টাইমে ছিলাম। যাই হোক, স্বাভাবিকভাবেই আর যদি কেউ 50 টাকা দিয়ে যাইতো ওটা তো আর নিজে নেওয়া হইতো না, এটা তো আম্মু নিয়ে যেত। আর যাই হোক, চলে আসি। জেন্টলম্যান, স্বাভাবিকভাবে আমরা যেটা বললাম যে এটা আমাদের বলার কারণ হচ্ছে এই জাতীয়। তারপর আপনি যদি নর্মালি বলেন যে কঠোর পরিশ্রম করলে, ঠিক আছে, সাকসেস পাওয়া যাবেই, ঠিক আছে, সাকসেস সাকসেস সফল মানে কঠোর পরিশ্রম করলে, ঠিক আছে, যদি কেউ কঠোর পরিশ্রম করে, বা আমি যদি বলি কঠোর পরিশ্রম করলে, আমি আরেকটা জিনিস বলি, কঠোর পরিশ্রম করলে সাকসেস পাওয়া যায়। তাহলে আপনি বলুন কঠোর পরিশ্রম করলে, ইফ যদি কেউ কঠোর পরিশ্রম করে তাহলে সে সফল হয়। ইফ someone works hard, if someone works hard, যদি, তাহলে সে সফলতা পায়। কি হবে? হি সাকসেসের ভার্ব কি? প্রসপার ইন লাইফ। সাকসিড, সাকসিড সাকসিডস হবে, কারণ এই যে হি, তাই না? if someone works hard he succeeds, he or she। স্যার তাহলে আমরা কি বাংলাটাকে চেঞ্জ করে ফেললাম না? কোনটা? যদি যদি কেউ কঠোর পরিশ্রম করে তাহলে সে সফলতা পায়, ঠিক আছে? এবার ঠিক আছে। মিনিং স্টেট। হ্যাঁ হ্যাঁ, ভাইয়া আর এই যে যখন আমি সাকসিড যদি আমি লিখি বিকাম সাকসেসফুল, তাহলে কি হবে? হ্যাঁ বিকামস দিলে তখন সাকসেসফুল দিতে হবে। যখন আপনি বলেন হি বিকামস সাকসেস তাহলে হবে না কিন্তু। না, আমরা অনেকে বলি হি সাকসেস অথবা হি বিকামস সাকসেস, হি বিকামস সাকসেসফুল। ও, হ্যাঁ, বিকামস যখন দিচ্ছেন তখন অবশ্যই একটা অ্যাডজেক্টিভ দিতে হবে। অ্যাডজেক্টিভ বলতে কি? দোষ গুণ অবস্থা। যেমন হি বিকামস অ্যাংরি, অ্যাংরি কি একটা অবস্থা না? রাগ হওয়া। হি বিকামস স্যাড, স্যাড একটা অবস্থা। হি বিকামস সাকসেসফুল, এটা একটা অবস্থা। আর সাকসিড ভার্ব, আর সাকসেস তো নাউন, সফলতা, তাই না? স্যার যখন আমি প্রোস পার্ট দিব, এখানে যখন প্রোস পার্ট আমরা- দিব, স্যার প্রোস পার্ট প্রসপার, ও আচ্ছা, জি আমি স্পেস দিয়ে বলতেছেন কেন? প্রসপার মানে আমি তো চিন্তা করছি এটা কি, আমি বোঝার চেষ্টা করছি। প্রসপার, স্যার আমি আচ্ছা বলতেছিলাম তো। আচ্ছা, প্রসপার, হ্যাঁ আপনি স্যার প্রসপার লাস্টে দিতে পারেন। এস দিব, প্রোস পার্টস। হ্যাঁ প্রসপার্স দেবেন, এক্স্যাক্টলি প্রোগ্রেস প্রোগ্রেস দেওয়া দিলে যায়। স্যার প্রোগ্রেসেস। এটাই বলবো। হ্যাঁ অবশ্যই এটা দিবেন। এটা আপনি এতদিনে কেন জিজ্ঞাসা করতেছেন? নাই মারুফা, ঠিক আছে, ওকে। মিস্টার রুহুল স্যার আমিন, যদি আমরা কি এটা এইভাবে লিখতে পারি, ইফ সামওয়ান ডু হার্ড ওয়ার্কস হি সাকসিড, ইফ সামওয়ান ডু হার্ড ওয়ার্ক হবে না, ডাজ হার্ড ওয়ার্ক। সরি ডাস, হ্যাঁ ডাজ হার্ড ওয়ার্ক, হ্যাঁ ডাজ দিলে এবং তখন মানে হার্ড ওয়ার্ক কিন্তু work, হার্ড work. আগে, এক্স্যাক্টলি, ইয়েস, ভেরি গুড। ইফ সামওয়ান ডাস হার্ড ওয়ার্ক হ্যাঁ, হি সাকসিড, he succeeds অথবা he gets success অথবা he becomes successful, সবই জায়েজ, ঠিক আছে? মিস্টার বিপুল ক্লিয়ার? বুঝা যাচ্ছে? কোনো সমস্যা আছে? আপাতত বুঝছি। আপাতত স্যার বুঝছি, আমার আচ্ছা, একটা কোশ্চেন আছে স্যার। বলেন তো সুমন খান। স্যার কঠোর পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়, এটা কিভাবে লিখবো স্যার? ভেরি গুড। কঠোর পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়।
তাহলে দেখেন কঠোর পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়। কঠোর পরিশ্রমের ইংলিশ হচ্ছে হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্ক। ইফ হার্ড ওয়ার্ক is done. এক্স্যাক্টলি, কে বলছে এটা? মুভির না কে? জি স্যার, মুভি। জি স্যার। ইফ হার্ড ওয়ার্ক ইজ ডান, যদি কঠোর পরিশ্রম করলে বলতে করা হলে, হ্যাঁ বাংলার তো অনেক ভেরিয়েশন, এমনি কি আর কঠিন ল্যাঙ্গুয়েজ? বুঝে গেছি স্যার। হ্যাঁ, ইফ হার্ড ওয়ার্ক ইজ ডান কামা কঠোর পরিশ্রম করলে সফলতা পাওয়া যায়। সাকসেস ইজ রিসিভড, আপনি বলতে পারেন সফলতা, সাকসেস ইজ অ্যাচিভড, সফলতা অর্জন করা যায়। কত কিছু বলতে পারেন, তাই না? আপনি বললেন সাকসেস ইজ অ্যাচিভড, সাকসেস ইজ আর্নড, কত কিছু বলা যায়, তাই না? এই সাইডের জায়গাটা হচ্ছে শরীফুলের ওই লোগো রাখার জায়গা, হ্যাঁ ঠিক আছে, সবসময় আমি ওটাকে একটু ধরে রাখি। সাইড হলে স্ক্রিনশটটা নিয়ে নিই। আপনারা সাইড হওয়ার কথা বলেন না, আপনারা বলবেন যে স্ক্রিনশট নেই, এটা সাইড হলে ঠিক আছে। আপনারা তো তাও আপনারা অনেক ভালো, এক স্টুডেন্ট একবার বলছে স্যার একটু চাপেন স্ক্রিনশট নেবো, কেমন লাগে চাপেন, মানে একটা স্যার, মাস কল্লা। মাস ফিল হয়। নেন স্যার কল্লা ওই যে হ্যাঁ হ্যাঁ স্যার স্ক্রিনশট নাম্বার 3 হবে তো এটা। ও আচ্ছা, তারপর কোন জানি রাইটিং রেটে মনে হয় এটা বলছিল স্যার কল্লাটা সরান, আমাদের রাইটিং তাই না? মানে অদ্ভুত, একজন বলছে কল্লাটা সরান, কেমন লাগে? আমার নিজের মাথাকে আমার কল্লা মনে হয়েছে সেদিন, হ্যাঁ অদ্ভুত। আচ্ছা নেন ডান স্যার। ডান, যাক জি স্যার। তাহলে আমরা মোটামুটি একটা ফার্স্ট কন্ডিশনাল সম্বন্ধে ধারণা পাইলাম। বিলিভ মি, আপনারা যদি খুব ভালো বুঝতে চান 10টা বাক্য এগুলো দিয়ে তৈরি করবেন। কেন? আপনার নিজেকে চ্যালেঞ্জে ফেলতে হবে। কেন? যত বেশি এক্সারসাইজ করবেন তত বেশি ঠিকঠাক হয়ে আসবে। তা আপনাদের কাজ হবে হচ্ছে, আপনাদের মাথায় অনেক বাংলা দিয়ে বাক্য আসে না, এগুলোকে আগামী 2 দিনে যা আসবে লিখে ফেলবেন। কেন লিখে ফেলবেন? লিখে ফেললেই তো জিনিসটা সমাধান হতে থাকবে, তাই না? ক্লিয়ার? দ্যাটস দ্য ম্যাটার। আচ্ছা আগে একটা কথা বলে নেই, দোজ হু আর অ্যাটেন্ডিং স্পোকেন, রাইট, আজকে আপনারা আগামীকাল ইয়াতে ইনভাইটেড হবেন, ওই যে রাইটিং ইনভাইটেড হবে, ঠিক আছে? আগামীকাল বৃহস্পতিবার না নাকি? হ্যাঁ বৃহস্পতিবার। তারপর শুক্রবার আছে, রিল্যাক্স পাবেন, ঠিক আছে? কেন? কারণ আমরা যদি বাই চান্স আমাদের কোনো অংশ এখানে থেকে যায় তাহলে এইটাও যেমন পড়বো, আবার তখন তার মানে কি কালকে রাইটিং এর ক্লাসটা রাইটিং এর কাউন্টেড হচ্ছে, স্পোকেন যারা ক্লাস করছেন তারা ক্লাস কাউন্টেড হচ্ছে না, কিন্তু নলেজ পাচ্ছেন। আমরা এরকম যদি ফাঁক ফোকর দিয়ে যদি দুটো ক্লাস বেশি পাই, খারাপ কি, তাই না? বুঝতে পারছেন কি? আচ্ছা, তো তাহলে স্বাভাবিকভাবে আমাদের মোটামুটি এটা হয়ে গেল স্ক্রিনশট। আচ্ছা, আমাদের এইটুকুতে তো কারো আর বুঝতে সমস্যা নাই। আর আপনাদের যেটা কাজ হবে হচ্ছে যে, আমি আগেই বলছি যে তার মানে আগামীকাল যারা স্পোকেনে আছেন, রাইটিং এর তো ক্লাস আছে, স্পোকেনে যারা আছেন তারা কালকে রাইটিং এর ক্লাসে জয়েন করবেন 9:45-এ, ঠিক আছে? আর আপনাদের যে কাজটা হবে সেটা হলো যে এই জিরো কন্ডিশনাল নিয়ে বা কন্ডিশনাল সেন্টেন্স আজকে আমরা যা পড়বো সবকিছুর উপর বাংলা বাক্য বানাবে। কেন? আপনার কনফিউশন ক্লিয়ার হবে, ঠিক আছে? বিশেষ করে জিরো কন্ডিশনাল, এটার ইউজ আমাদের ডে টু ডে লাইফে অনেক অনেক ইউজ, হ্যাঁ, বিশেষ করে যে অভ্যাসগত ব্যাপারটা, হ্যাঁ। আচ্ছা, যেমন আপনি অনেক সময় বলছেন যে ফেসবুকে স্ক্রল করলে রে ভাই কি যে শান্তি লাগে, তাই না? কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, অভ্যাসগত, স্ক্রল করলে শান্তি লাগে, ঠিক আছে? তাহলে আপনি যদি বলেন তাহলে ব্যাপারটা আপনি এইভাবে বলেন, আরে ভাই যখন আমি স্ক্রল করি সেই শান্তি লাগে। ইফ আই স্ক্রল অন ফেসবুক আই গেট ইটার্নাল প্লেজার, হ্যাঁ ঠিক আছে? স্ক্রল করলে সেই স্ক্রল করতে করতে জীবনটা শেষ হয়ে যাচ্ছে। এবং একটা সময় ছিল যখন স্ক্রল করে আমাদের যখন প্রথম 2008-9 দিকে 9-10 দিকে যখন ফেসবুক ইউজ করা হয়, ওই সময়টা তো প্রথম আইডিটা আমার হারায়। তো ওই সময় আমি দেখতাম যে কিছুক্ষণ স্ক্রল করলে আর কিচ্ছু পাওয়া যাইতো না, আমার মেজাজ খুব খারাপ হইতো। স্ক্রল করলে 2-3টা পোস্ট, কেন? অটো কোনো কিছু তখন এরকম সিস্টেম ছিল না। এখন তো আপনি সারাদিন স্ক্রল করলে শেষ হবে না, 24 ঘন্টা স্ক্রল করেন তাও শেষ হবে না, হ্যাঁ। তখন কি ফ্রেন্ডরা কিছু পোস্ট করলে, আমার ফ্রেন্ড লিস্টের ফ্রেন্ডরা কিছু পোস্ট করলে সেগুলোই থাকতো, সেগুলোর পরে আর কিছু আসতো না, তাই না?
যারা Page স্ক্রল আছে, করার group কিন্তু একটা আছে, সুবিধা আছে ভাইয়া, হ্যাঁ স্ক্রল করতে করতে আপনার লাইফটা আমি দেখে ফেলছিলাম একদিন। দ্যাটস গ্রেট। আচ্ছা, এরকম কিছু সুবিধা তো আছেই, যখন অনেকগুলো ক্ষতি হয় তার মধ্যে একটা দুটো ভালো থাকে। আচ্ছা দেখেন, এখন বিষয় হচ্ছে যে আমাদের স্ক্রিনশট নাম্বার 4 হবে এটা। আমাদের জিরো কন্ডিশনাল মোটামুটি আমরা জানতে পেরেছি। এখন আমরা চলে আসি ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে সমস্ত কন্ডিশনাল গুলোর মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত। জিরো কন্ডিশনাল অনেক ব্যবহৃত, ফার্স্ট কন্ডিশনাল সবচেয়ে বেশি ব্যবহৃত। আমাদের কন্ডিশনাল কেউ একটাই ইউজ করে, সেটা ফার্স্ট কন্ডিশনাল ইউজ করে। আরেকটা জিনিস জানাই, আপনারা যারা স্পোকেনে আছেন তারা একটা জিনিস জেনে খুশি হবেন, অতীতে যারা স্পোকেন করেছে তারা কন্ডিশনাল সেন্টেন্স যখন পড়েছে, আমি তাদেরকে শুধু ফার্স্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনালই শিখাই, সেকেন্ড থার্ড শিখাই না। ঠিক আছে? কেন? স্পোকেনের ক্ষেত্রে সেরকম ভাবে লাগে না, খুব কম লাগে, এই জন্য আমরা এটাকে স্কিপ করি। কিন্তু আপনারা এই দুটো একসাথে হওয়ার বদৌলতে যারা স্পোকেন আছেন তারাও এটা ডিটেইল জানতে পারবেন, সেকেন্ড এবং থার্ড কন্ডিশনাল। হ্যাঁ, চলেন আমরা আগে ফার্স্ট কন্ডিশনাল জানি। ফার্স্ট কন্ডিশনালের ব্যাপারটা হচ্ছে এটা একটা ফিউচার ইভেন্ট। কি ইভেন্ট? ইভেন্ট মানে কি? কাজ। এটা ফিউচার Future. ইভেন্ট। ফিউচার ইভেন্ট মানে কি? বর্তমানের উপর ডিপেন্ড করে ভবিষ্যতের কাজ। কি বলছি? বর্তমানের উপর ডিপেন্ড করে ভবিষ্যতের কাজ। মিস্টার বিপুল কি বলেছি? বর্তমানের উপর ডিপেন্ড করে ভবিষ্যতের কাজ। যেমন আপনারা একটা আপনাদের অফিসে একটা ইনিশিয়েটিভ এখন নিলেন, এটার ফিউচারটা, এটার রিপ্লাইটা আপনি বা এটার আরওআই বা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা আপনি পাবেন হচ্ছে 1 বছর পরে। তার মানে আপনি এখনকার উপর অ্যাক্টিভিটিস এর উপর বেস করে ফিউচারে আপনি কিছু পাচ্ছেন। তো এই ফিউচার ইভেন্ট এক পাশে হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, কিন্তু বারবার কি আর সাদা ছাগল কালো ছাগল হয়? আর এক পাশে হচ্ছে ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ, ফিউচার ইনডিফিনিট অর মডাল। ফিউচার ইনডিফিনিট অর মডাল বলতে কি আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেব। প্রথম বিষয় হচ্ছে এটা হচ্ছে ফিউচার ইভেন্ট, বর্তমানের কাজের উপর ডিপেন্ড করে ফিউচার হয়, মানে বর্তমানের কাজের উপর ডিপেন্ড করে ভবিষ্যৎটা কি হবে যে কোনো কাজের। ধরেন আমি যদি বলি তুমি যদি আমাকে হেল্প করো আমি তোমাকে হেল্প করবো, ইফ ইউ হেল্প মি আই উইল হেল্প ইউ। তাহলে আমি বর্তমানে যদি তুমি আমাকে হেল্প করো আমি তোমাকে পরে হেল্প করব। এই বর্তমানের অ্যাকশনের উপর ডিপেন্ড করে আরেকটা জিনিস হচ্ছে, এটা হলো আপনার ফার্স্ট কন্ডিশনাল। তাহলে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে ধরেন বর্তমানের উপর ডিপেন্ড করে যেহেতু পরের অ্যাক্টিভিটিটা হচ্ছে, ধরেন আপনি যদি নরমালি বলেন, যদি তুমি ইংলিশ শেখো, ইংলিশ ভালোভাবে শিখলে চাকরিতে এটা তোমাকে অনেক হেল্প করবে, একজনকে পরামর্শ দিচ্ছেন। যদি তুমি ইংলিশ শেখো ভালো করে, তাই না? ইফ ইউ লার্ন ইংলিশ, ই অবশ্যই বড় মানে ক্যাপিটাল হবে বা আপার কেস হবে। ইফ ইউ লার্ন ইংলিশ ওয়েল, যদি তুমি ভালোভাবে ইংরেজি শেখো তাহলে এটা তোমাকে হেল্প করবে। তোমাকে হেল্প করবে, আপনি তো কোনো সাবজেক্ট পাচ্ছেন না, ইট দিয়ে করলেন। ইট উইল হেল্প ইউ ইন জবস। চাকরিতে এটা তোমাকে জব বা জবস যাই দেন না কেন বোথ আর কারেক্ট এই ক্ষেত্রে। হ্যাঁ, ইফ ইউ লার্ন ইংলিশ ওয়েল ইট উইল হেল্প ইউ ইন জবস, অথবা আপনি বলতে পারতেন ইট উইল হেল্প ইউ। আগে ইট দিয়ে সাধারণত শুরু করা যাবে না, কারণ ব্যাপারটা হলো যে এক্ষেত্রে তো ইংলিশ উইল হেল্প ইউ ইন জবস ইফ ইউ লার্ন ইট, তখন ব্যাপারটা আর এক রকম হবে। এইটাকে যদি আপনি ঘুরিয়ে লেখেন কি লিখবেন বলেন তো? আপনার ঘুরিয়ে লিখলে তো আসলে এইরকম হচ্ছে না। It will help you if you learn English. ব্যাপারটা তো এরকমই হচ্ছে, তাই না? কিন্তু এখানে একটা ব্যাপার হলো, মানে আপনি প্রথমেই হঠাৎ করে প্রোনাউন দিয়ে কখনো কোনো বাক্য কখনোই শুরু হতে পারে না। প্রোনাউন দিয়ে তখনই শুরু হয় যখন আগে কোনো একটা কনটেক্সট থাকে। মানে আপনি একটা বাক্যই লিখছেন, হঠাৎ করে প্রোনাউন দিয়ে কিভাবে শুরু করবেন? প্রোনাউন কখন আমরা ইউজ করবো? প্রোনাউন মানে কি? নাউনের পরিবর্তে নাউন তো আসতে হবে। নাউন তো এখন পর্যন্ত আমি জানি না এই ইট কাকে বোঝাচ্ছি, তা আমি এতক্ষণ পর্যন্ত জানি না, সুতরাং আমি এখানে ইট দিতে পারবো না। নিয়ম অনুযায়ী এটাই, তাহলে ইট দিতে পারবো না। এই ইট কাকে বোঝাচ্ছে? ইংলিশকে বোঝাচ্ছে। তাহলে এটার মধ্যে এক্সচেঞ্জ হবে যে ভাই আমি দেখাইতে পারতেছি না, আসলে আমরা দুইজনে একজনের আর একজনের পরিবর্তে ইউজ হচ্ছি, তো তাহলে কি
এখন ভাই এখানে তাহলে- বড় জায়গা ফেস করতে হবে, সো ইংলিশ কি এখানে নিয়ে আসতে হবে। তাহলে এটা কি English হবে? English. ইংলিশ English ইংলিশ will উইল help হেল্প you if you learn it. ইফ ইউ লার্ন ইট। এই তো ভেরি গুড, It. সুন্দর না হয়ে গেছে না? আজকে একটা নতুন জিনিস শিখলাম ভাইয়া, এটা আমি নতুন শিখলাম। ও থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে ফাইন। জি এখানে ইট উইল হেল্প ইউ হবে না, হেল্প ইউ ইন জবস হবে না? ফার্স্ট ইফ ইউ লার্ন ইংলিশ অল ইট উইল হেল্প ইউ হবে না? হেল্পের পরে ইউ হবে না? ইট উইল হেল্প ইউ ও ফরে স্যার মাঝখানে একটু বাদ গেছে আর কি ইন জবস। ওরে আমি চিন্তা করছি কি না কি হয়েছে না। ইট উইল হেল্প ইউ ইন, তার ইংলিশ উইল হেল্প ইউ ইন জবস ইফ ইউ লার্ন ইট। এখন ঠিক আছে কি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এইটাই। তাহলে পার্থক্যটা আমরা বুঝতে পারছি, যে কোনো ভাবে লিখতে পারবো আমরা। তাহলে এইটা শেখার পর আমরা আরো বুঝতে পারলাম আমরা যে কোনো ভাবে ঝামেলা হলে আমরা আবার সেটাকে রিকভার করব। যারা রাইটিং এ আছেন, রাইটিং এ তাদের টেনশন নাই। কিছুদিন পরে আপনাদের প্রোনাউনের ক্লাস যখন হবে, রাইটিং এ আছে, এই প্রোনাউন হলে আদ্যপান্ত। প্রোনাউন যে কত দারুণ জিনিস, কিভাবে আপনার একটা প্রোনাউনের কারণে আপনার একটা সিম্পল রাইটিং 5.5 স্ট্যান্ডার্ডের একটা রাইটিং, শুধু প্রোনাউনের ভালো ইউজের কারণে এটা 7.5 স্ট্যান্ডার্ডে চলে যায়। প্রোনাউন যে কত দারুণ জিনিস, ছোটবেলা থেকে খালি সারা জীবন ইট হি সি এগুলো ইউজ করলাম। প্রোনাউন অনেক সময় 1-1.5 লাইন লম্বাও হতে পারে। আপনাদেরকে আমরা রাইটিং শেয়ার করবো, সমস্যা নাই। রাইট, তো স্বাভাবিকভাবে দেখেন জি এই জায়গায় ইংলিশ দুইবার ইউজ করা হয়েছে, একটু মানে ইংলিশ একবার ইউজ করে মানে আমরা তো একবারই ইউজ করেছি ভাই, বুঝে নাই ছেলেটা, বুঝে নাই। আমরা ইটের পরিবর্তে ইংলিশ ইউজ করেছি আর ইংলিশের পরিবর্তে ইট ইউজ করেছি। ও স্যার বুঝতে খেয়াল করিনি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন আমরা কেটে দিয়েছি, এটা সুন্দর হলো এখন আশা করা যায়। হ্যাঁ আচ্ছা, তো যাই হোক এটা আমাদের কাছে মোটামুটি গেল। তাহলে আমরা আর একটা জিনিস আমরা এখন বলি, তাহলে সেটা হচ্ছে যে আমরা যদি বলি যে তুমি যদি অপেক্ষা করো তাহলে তুমি সাকসেস পাবে। ইফ ইউ ওয়েট ইউ উইল গেট সাকসেস। এখন আমি নরমালি যদি বলি, আমি এখন আপনাদেরকে আরেকটা বাক্য দিই। হ্যাঁ, রাশিয়া থেকে টিকা পেলে আমরা রাশিয়া থেকে টিকা পেলে না, পর্যাপ্ত টিকা পেলে, পর্যাপ্ত টিকা পেলে আমরা সবাই টিকা নিব। করে ফেলেন বাংলা থেকে ইংলিশ খাতায় আবারও। দ্রুত রাশিয়া থেকে, ওকে, রাশিয়া থেকে
sir, জি if enough jobs are got from Russia, we all দেখেন we all হ্যাঁ বলেন will বলেন get বলেন দেখি সোনিয়া ম্যাম আরেকবার বলেন if enough jobs are got from Russia, we all will get job. আচ্ছা ওকে সো উনি বলেছেন যে ইফ এনাফ জবস আর গট অথবা আর রিসিভ যাই বলি না কেন আমরা ফ্রম রাশিয়া কমা এইরকম যে কোনো কিছু বলেছেন তাই না আচ্ছা যেটা ব্যাপার হলো ladies and gentlemen, আমরা নরমালি দেখেন রাশিয়া থেকে পর্যাপ্ত টিকা পেলে আমরা টিকা নেব এখানে আমরা টিকা পেলে আমরা এই জিনিসটাকে আমরা যদি এভাবে বলি আপনি দুই ভাবে বলতে পারেন আপনি যদি বলেন ইফ উই রিসিভ এভাবে যদি বলেন তাহলে আপনি বলতে পারেন সমস্যা নাই ঠিক আছে কিন্তু আপনার সবথেকে বেটার হয় যদি এভাবে বলেন ইফ এনাফ বা অ্যাডিকুয়েট সাফিসিয়েন্ট যাই বলেন না ইফ অ্যাডিকুয়েট টিকা দেখেন টিকার ব্যাপারটা হচ্ছে যে আমরা নরমালি ভ্যাকসিন বলতে পারি রাইট কিন্তু ব্যাপার হচ্ছে যে খুব স্ট্যান্ডার্ড একটা ওয়ার্ড হচ্ছে যেটাকে আপনি দেখবেন নিউজ পেপার সব ইউজ করে জ্যাব জ্যাবস এই রবিউল সাহেব আহা কন্ট্রোলটা করে ফেলতে হবে না সুন্দর সাউন্ড আচ্ছা তাহলে যেটা বললাম ইফ এনাফ জ্যাবস বলতে কি টিকা টিকার একটা সুন্দর ইংলিশ জেনে রাখেন জ্যাবস পেপার পত্র পত্রিকাতে পড়লে সব জায়গাতে জ্যাবসই পাবেন কোথাও ভ্যাকসিন পাবেন না ঠিক আছে স্যার এটা ভার্ব ফর্মটা কিরকম হবে হ্যাঁ ভার্বটা কিরকম হবে তার এটা তো ভার্ব না এটা শুধু টিকা এটা তো ভার্ব না টিকা দেওয়া না তো টিকা দেওয়া ভ্যাকসিনেট ওটা টিকা দেওয়া ওটাই হবে জ্যাবটাকে ভার্ব করা যাবে না শুধু টিকা এটা শুধু টিকা এটা ভার্ব না শুধু টিকা হ্যাঁ আচ্ছা তাহলে দেখেন ইফ অ্যাডিকুয়েট জ্যাবস যেহেতু একের অধিক দিয়েছি আর গড দিতে পারেন রিসিভ দিতে পারেন যেহেতু এটা রিসিভ করার মতোই আমি রিসিভ দিলাম আপনি গড দিতে পারেন অ্যাচিভড খালি দেওয়া যাবে না আর কি if adequate jobs are received from Russia comma তাহলে কি হবে আমরা সবাই টিকা নেব we would হবে না আমরা সবাই we all Sir, we all of হয় না স্যার we all of কেন ভাই all of হলে তো of এর পর all of কিছু we এটা all of we স্যার all of we এটা হবে তবে ভুল হবে বুঝছেন মানে এটা হবে না তো তা না হবে তবে ভুল হবে we all will কি হবে টিকা নেব we all will take ভ্যাকসিন বলতে পারেন যেহেতু একবার জ্যাবস ইউজ করা হয়েছে all will take vaccines যেহেতু একের অধিক আমরা বলে ফেলছি জ্যাবস আবার ভ্যাকসিন রিসিভ দেওয়া যাবে না সমস্যা হবে না স্যার হ্যাঁ টেকিট দেওয়া যাবে না টেকিট একই লাইনে জ্যাবস এবং টিকের বদলে রিসিভ দেওয়া যাবে না সবাই একসাথে বললে এলোমেলো তাহলে হয়ে এখানে প্রোনাউন ইউজ হবে না টেকিট ভাই আপনি তো আমরা টিকা নেব আমরা আবারও বলছি আপনি যদি ইট দেন এটাকে বলতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আমরা যেহেতু আরেকবার আবারও টিকা ইউজ করেছি এজন্য আপনি ভ্যাকসিনই বলবেন হ্যাঁ কিন্তু আপনি ব্যাপারটা হচ্ছে যদি আপনি ইংলিশ টু ইংলিশ যদি এটাকে লিখতে চান কোনো কিছু তা আপনি তো বলতে ইফ adequate jobs are received from Russia we will have it we all will have it আমরা তো এটা টেক ইট বলতে পারি we all will have vaccine we all will take vaccine তাই না দুটোই বলতে পারি জি এখানে জ্যাবস আর ভ্যাকসিন দুটো রকম কোনো সমস্যা হবে মানে দুটো মিনিং কিন্তু সেম ভাই দেখেন ভ্যাকসিন জিনিসটা মানে দুটো একই জিনিস কোনো সমস্যা নাই কিন্তু জ্যাবস থেকে ভার্ব করতে পারছেন না আর ভ্যাকসিন থেকে ভার্ব করতে পারছেন ঠিক আছে যদিও বা অনেক সময় অনেক জায়গায় শুধু জ্যাব যেটা আছে এই জ্যাবটাকে ভার্ব হিসেবে ইউজ করা হয় হ্যাঁ কিন্তু আমাদের দেখেন যে নিউজ পেপার যখন কোনো কিছু ইউজ করে নিউজ পেপার একটা প্রথাগত না একটা আনকনভেনশনাল একটা ওয়ার্ড নিয়ে আসে কেন নিউজ পেপার দেখবেন যে রেগুলার যে ইউজ গুলো হয় এই রেগুলার ইউজের যে জিনিসগুলো এগুলো নিউজ পেপারে দেয় না কেন নিউজ পেপার কেন যেন একটা পশ পিপলরাই সবসময় পড়ে এইরকম একটা কালচার তারা ধরে রাখে খুব ইজি ওয়েতে ল্যাঙ্গুয়েজে লেখে না তারা
এমনি জোর করে কঠিন করে। হ্যাঁ, কিছুদিন নিউজ পেপার পড়লে দেখবেন যে আসলে এমন অনেক কিছু না। ইভেন আমি নিউজ পেপার অনেক সময় ভুল পাই। যাই হোক, এটা তেমন কোনো সমস্যা নেই। Sir, which one suitable, more suitable actually, adequate or sufficient? সাফিসিয়েন্ট বলতে পারেন, অ্যাডিকুয়েট বলতে পারেন, এনাফ বলতে পারেন। তবে আপনি যদি এক্ষেত্রে বলেন যে সব থেকে সুন্দর লাগবে কোনটা, যেটা আপনি প্রথম বললেন সাফিসিয়েন্ট, এটা এক্ষেত্রে শুনতে সুন্দর লাগে, সবাই মনে করে না ঠিকই পর্যাপ্ত, রাইট? মানে যেটা হয় যে এনাফ হলে বেশি সস্তা হয়ে যায়, অ্যাডিকুয়েট হলে একটু অনেকের জন্য বুঝতে কিছুটা সমস্যা হয় বা আনইউজুয়াল হয়। তো সাফিসিয়েন্টটা খুব স্মার্ট ওয়ার্ড। আচ্ছা, এখন আমি এটাকে একটা জিনিস আপনাদেরকে বলতে চাচ্ছি, আমরা রাইটিং এ আপনাদের অনেকের সাথে শেয়ার করেছিলাম লেডিস এন্ড জেন্টলম্যান। এটাকে যদি আমরা ফর্মাল ওয়েতে বলি, ফর্মাল ওয়েতে আমরা জানি ফর্মাল ওয়েতে উইলের পরিবর্তে আমরা, যারা স্পোকেন আছেন তারাও আপনারা জানেন, উইলের পরিবর্তে আমরা উড ইউজ করি। যারা স্পোকেন তারা ভালো জানেন, তাদেরকে আমি অনেক সময় শেয়ার করছি। যেমন যেমন আই উইল কল ইউ, মানে উইল ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর না বলে আমি কি বলছি, উড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। ক্যান ইউ প্লিজ আনসার মি না বলে আমি বলছি কুড ইউ প্লিজ আনসার মি। ক্যান না বলে কুড, উইল না বলে উড, আই মে বি লেট না বলে বলছে আই মাইট বি লেট। তার মানে যখনই এই মোডালের ব্যাপারটা পাস্ট করে ফেলছি, আমরা আসলে অনেক সময় ফর্মাল ইউজ করি। দেখবেন যে যখন অফিসিয়াল কোনো ডকুমেন্ট বা ইমেইল কোনো কিছুতে, যেমন আমরা অনেক সময় বলি ইট উইল বি আওয়ার প্লেজার না বলে ইট উড বি আওয়ার প্লেজার টু অ্যাসিস্ট ইউ। উইল বি না বলে ইট উড বি আওয়ার প্লেজার আমরা বলি। অফিসিয়াল ডকুমেন্ট যারা মেইনটেইন করেন তারা এটাকে একটু অবশ্যই দেখবেন বা এক্সপেরিয়েন্স করেছেন। কেন এটা উড বলে, এটা হচ্ছে একটা ফর্মাল অ্যাপ্রোচ। যেমন আমরা সে না বলে তিনি বলি, ওইরকম একটা অ্যাপ্রোচ। কারণ আপনি না হলে ওইটা শুনলে কিভাবে বুঝবেন যে উনি আপনাকে সম্মান দিয়েছেন? এটাকে বুঝলেন যে খুব ফর্মালি জিনিসটাকে উনি বলেছেন। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রেও বলতে পারি না ইফ adequate jabs are received from Russia we all would take vaccine। এখানে এই উডটা কেন বলছি যে এটা এমন হতে পারে যে আমরা ফর্মাল ইউজ করছি, সেই জন্য আমরা এখানে উড ইউজ করতে পারি। সো এখানে উড যদি অনেকে দেখেন প্রথমে চিন্তা করবেন এটা ভুল, চিন্তা করবেন এটা ফর্মাল, রাইট? আচ্ছা, অথবা আনসার্টেন, রাইট? আমরা দিব কিনা কে জানে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের কাছে গান হয়ে গেল। যেমন আমি যদি একটা খালি কথা আর একটা বলে নিই, সেটা হচ্ছে আমি যদি এই জায়গাটাতে বলি রাশিয়া থেকে টিকা পেলে আমরা সবাই টিকা নিতে পারি, কিন্তু যদি পারার কথা আসতো তখন তো ক্যানের ইউজ আসতো, আপনারা জানেন। তখন কি হতো, if adequate jabs are received from Russia we all can take vaccines। তো ক্যানের জায়গায় ফর্মাল করলে we all could take vaccines, এভাবেই বলতে পারতেন, তাই না? তার মানে ক্যানের জায়গায় could, হ্যাঁ, এটাকে আপনারা বলতে পারছেন। তো স্বাভাবিকভাবে দেখেন লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা প্রথম জিনিসটা আগে ক্যান, এটাকেই চিন্তা ভাবনা করি। তো দেখেন এখানে ক্যান এর ইউজটা আমরা ওই যে প্রথমে বলেছি ফিউচার ইনডিফিনিট অথবা মোডাল, ঠিক আছে? ইউ অল মে টেক, এটাও বলতে পারি আমরা হয়তো নিতে পারি। তার মানে এখানে শুধুই উইল হবে, ঠিক ইজ নট লাইক দ্যাট, এখানে আরো অনেক কিছু হতে পারে। এগারে লেডিস এন্ড জেন্টলম্যান, মিস্টার রুহুল আমিন, ইওর কোশ্চেন। স্যার এই যে আমরা সবাই, এখানে আমরা এটার ইংলিশ লিখলাম হলো উই অল, আমরা কি এটা লিখতে পারি যে এভরিওয়ান উই, এটা কি হয়? এভরিওয়ান উই হবে না, এভরি ওয়ান অফ আস, এভরিওয়ান অফ আস, আমাদের সবাই। এটাই মনে হয় কাছাকাছি কিছু একটা বিকাশ এটা বলতে চাইছিল, একটু এদিক সেদিক হয়ে গেছে। এভরি ওয়ান অফ আস, আমি অল অফ উই বলছিলাম স্যার। অল অফ উই বলছেন, আচ্ছা। আর একটু আপনার ভ্যারিয়েশন বা একটা ক্রিয়েটিভ ব্যাপার ছিল। আচ্ছা, তো যাই হোক, স্বাভাবিকভাবে লেডিস এন্ড জেন্টলম্যান আমরা মোটামুটি বুঝতে পেরেছি। এই যে একটু স্ক্রিনশটের জন্য একটা সাইডে একটা জায়গা রাখছি আমি। শরীফুল কোথায়? এবং আকি নাম্বার চেঞ্জ করতে হবে স্যার। না, নাম্বার চেঞ্জ করছি আমি। এটা কে, ইমরান নাকি? স্যার যদিও স্যার একটু সাইডে নিচে পড়ে গেছে, প্রবলেম নেই, বোঝা যাবে। বাবার না। স্ক্রিনশট নাম্বার আমরা প্রথমেই চেঞ্জ করে দিছি না? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ওকে ফাইন। আকি ডান? ইয়েস স্যার। ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি ফার্স্ট আর সেকেন্ড কন্ডিশনাল জানলাম, থার্ড কন্ডিশনাল জিরো আর ফার্স্ট জানলাম। হ্যাঁ, সেকেন্ড আর থার্ড আমরা আগামী দিন জানবো। এই দুটো খুব গুরুত্বপূর্ণ জন্য আমি অনেক সময় নিয়ে আপনাদেরকে জানাইলাম জিনিসগুলো। হ্যাঁ, নরমালি যেটা হয় যে আমি এক ক্লাসেই অনেক কিছু চলে যাই, কিন্তু আমি অনেক এক্সাম্পল অনেক কিছুতে গেছি, কারণ লাগবে এটা। হ্যাঁ, এই জন্যই যাতে আপনাদের ডিটেল। আর আগামী দিন তার মানে কি হচ্ছে, আমাদের স্পোকেন যারা আছেন, হ্যাঁ, তারা কিন্তু রাইটিং এ আপনারা ইনভাইটেড।
তার মানে আপনাদের ওই যে ক্লাস 29 থাকছে, আপনারা বোনাস আরো একটা ক্লাস পাচ্ছেন, ঠিক আছে। আর এরপর আমরা দেখবো যে রাইটিং কে কোনোদিন ইনভাইট করা যায় কিনা, তবে অবশ্যই সেটাকে একটু দেরি করে ইনভাইট করব। আবার যদি শনিবারে ইনভাইট করা হয়, তার মাথা পাগল হয়ে যাবে যে এত ক্লাস কেন, তাই না। আমরা অবশ্যই আবার শেষের দিকে যে আমরা সবসময় এটা এরপরে বা যদি আমরা করি আগামী বৃহস্পতির দিকে বা মঙ্গল, এমন একটা টাইমে নেবো যাতে আপনি একটু রিল্যাক্সেশন পান এরপরে। স্যার বিষয় কিন্তু আরো একটা বিষয়, আপনি যে হোমওয়ার্ক দেন, তাহলে এই যে ক্লাসই যদি করি হোমওয়ার্ক করব কখন? কারেক্ট, এই জন্যই তো আমরা ফ্রাইডে কাছাকাছি নিয়ে এটা করছি। মানে আপনারা যেটা করবেন 10টা বাক্য একটু লিখবেন, হ্যাঁ, লিখে আগামীকাল ধরেন ক্লাসের আগে একটু লিখলেন, তো ক্লাস শেষে তো শুক্রবারটা পাচ্ছেন। হ্যাঁ, তো আমি চিন্তা ভাবনা করছি এরপরও যদি আপনাদের প্রবলেম হয় আমি তো আছি, যেটা আমি মানে যদি বেঁচে থাকি তাহলে ইনশাল্লাহ আপনারা যখনই হোমওয়ার্ক মানে যখনই হয়ে যাবে তখনই আপনারা প্রশ্ন করলে আমার কাছে উত্তর পাবেন, ডোন্ট ওয়ারি, ঠিক আছে। আচ্ছা, সো লাইস এন্ড জেন্টলম্যান, আমরা মোটামুটি জানতে পারলাম, আজকে একটা স্ক্রিনশট নিয়েছি। আপনাদের কাছে তীব্রভাবে অনুরোধ থাকবে যে আপনারা টোটাল বিষয়টা, হ্যাঁ, টোটাল বিষয়টাকে আপনারা ভালোভাবে দেখে বাংলা, বিশেষ করে ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, বিশেষ করে জিরো কন্ডিশনালের আপনারা বাক্য তৈরি করার চেষ্টা করবেন, কারণ এটা আমাদের রেগুলার লাইফে অনেক লাগে। আর ফার্স্ট কন্ডিশনালটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, সব থেকে ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং সব থেকে বেশি ব্যবহার হয় হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ঠিক আছে। কারণ এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে, খুব সহজ। হ্যাঁ, কারণ স্ট্রাকচারও খুব সহজ। আর জিরো কন্ডিশনালটা অনেক কাছে প্রথম আনইজি লাগে, কারণ আপনারা জানেন ইনডিফিনিট টেন্স, হ্যাঁ, এটার আর একটা নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স বা পাস্ট সিম্পল বা ফিউচার সিম্পল। তো ইংলিশ গ্রামারে মনে রাখবেন যে কথা শেষে সিম্পল থাকবে, মনে রাখবেন ওটাই অনেক কঠিন, ওটাই অনেক মানে আনইজি, ওটাই অনেক আনইজি টু আন্ডারস্ট্যান্ড। কেন? কারণ আপনি দেখবেন সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড যখন পড়াবো তখন দেখবেন যে কমপ্লেক্স খুব সোজা, নাম কমপ্লেক্স কিন্তু খুব সোজা, কম্পাউন্ড এটা তো একেবারে পুরা পানি। হ্যাঁ, আর সিম্পল দেখবেন এখানেই অনেকের আনইজি লাগে, যেমন ওই যে ইনডিফিনিট, ইনডিফিনিট কেমন যেন ধরতে একটু আনইজি লাগে, প্র্যাকটিস করতে করতে আবার ঠিক হয়ে যায়। কিন্তু কন্টিনিউয়াস দেখেন, পারফেক্ট দেখেন, ইজিলি ধরে ফেলে মানুষ, কিন্তু যখন একটু ইনডিফিনিট হয় একটু কনফিউজড হয়ে যায়। জি স্যার, আমার একটা লাস্ট কোশ্চেন আছে, জি প্লিজ। ওইটা হলো ওই শামীমের ওইটাই, যে এটা হলো স্ট্রাকচার বললেন যে প্রথমটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট এবং দেন হলো ফিউচার ইনডিফিনিট। সো আমরা এইখানে প্রেজেন্ট ইনডিফিনিটের জায়গায় যে আমরা ফ্রেজ নিয়ে আসতেছি, এটা কি ওই সাবজেক্ট উজ্জ্ব থাকার জন্যই কি নিয়ে আসতেছি? কোনটা এটা? এর আগের এক্সাম্পল গুলোতেও ছিল যে আর রিসিভড, আর প্যাসিভ হয়ে যাচ্ছে, কারণ এখানে হ্যাঁ, কারণ টিকাটা পাওয়া হয়, মানে যে আমরা বলেছিলাম আপনাদেরকে প্যাসিভ যখন পড়েছি যে হয় কথাটা, জি, ওই হয়ের প্যাসিভের ওইটা হচ্ছে ব্যতিক্রম। কেন? ওই হয় কথাটা উজ্জ্ব থাকে, ভিতরে থাকে না। এটার আসল বাক্যটা হচ্ছে রাশিয়া থেকে পর্যাপ্ত টিকা যদি পাওয়া হয়, এটা হচ্ছে আসল বাংলা। কিন্তু যে আমি বলেছিলাম না হয়টা উজ্জ্ব থাকে, বলেছিলাম যে হয়টা উজ্জ্ব থাকে। যেমন আমি যদি বলি ওই যে যেমন দেখা যাচ্ছে যে কঠোর পরিশ্রম করলে, কঠোর পরিশ্রম যদি করা হয়, হয়টা উজ্জ্ব থাকে। এই হয়টাই ব্যতিক্রম, ওটার চেহারাটা দেখা যায় না, ভিতরে লুকায় থাকে, সুপ্ত অবস্থায় থাকে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে ল্যাটেন্ট অবস্থায় থাকে, কিন্তু বাকি যেগুলো আছে এগুলো সব ভিজিবল। হয়েছে মানে হ্যাভ বিন, হ্যাজ বিন, হয়েছিল ওয়াজ ওয়ার, হবে উইল বি, হচ্ছিল ওয়াজ ওয়ার বিং, হচ্ছে এম ইজ আর বিং, উচিত শুড বি, যেতে পারে মেবি, সবকিছু ক্লিয়ার। হ্যাঁ, কিন্তু এই একটাই দেখা যায় না, এই জন্যই তো এটা একটু ঝামেলা, রাইট? কারণ একটু লুকায় টুকায় থাকে, তাই না? স্যার, হ্যাঁ, যখন আমরা মেবির নেগেটিভ ফর্মটা একটু বলেন। may not be, may not made। না না না, সবসময় যখনই মোডাল হবে মোডালের পরেই আপনি নট বসাবেন। হ্যাঁ, আগে স্যার নট। এটা তো আমি জানি, কিন্তু স্যার এটার উচ্চারণটা একটু বলেন, প্রনাউন্সিয়েশন। may not একসাথে, কন্ট্রাকশনটা কি হবে? mayn't, 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 mayn't। আর স্যার must not, where notটা, জি স্যার, where notটা হচ্ছে won't, want, ওকে। where not একসাথে হচ্ছে won't, aren't, want, তাহলে will not স্যার want, দুটো একই রকম। will not টা হচ্ছে won't। আপনাদের এটা স্ক্রিনশট ডান হয়ে গেছে না?
দেখেন আপনাদেরকে খালি একটা জিনিস দেখাই, এগুলো কিছু প্রোনাউন্সিয়েশন আমাদের মাথাটা একটু খারাপ করবে। ওন্ট, ওন্ট, ওয়ার নট, ওয়ান্ট, ওয়ান্ট। বুঝতে পারছেন? ওন্ট, Yeah. ওয়ান্ট, ওয়ান্ট, রাইট? স্যার লাস্টেরটা কি এই ওয়ান্ট মানে কি চাওয়া ওই ওয়ান্ট নাকি? এখানে তো তাই দেখা যাচ্ছে। মানে ব্যাপার হচ্ছে যে মানে অনেক সময় পড়াশোনা নিয়ে সিরিয়াস হতে হতে পুরান ঢাকা ব্রাঞ্চে একবার আমি বলছি, বলেন রহিমের ইংলিশ কি? সে বললো সরি স্যার জানি না। সে সিরিয়াসলি নিয়ে নিছে। ওই যে একজন বলছে রহিমের ইংলিশ কি? ওয়ান্ট, ওয়ান্ট। সে ওখানেই আছে। মানে অদ্ভুত রে ভাই। আর জানেন জি মশা 3 লিটার রক্ত খেয়ে ফেলেছে স্যার এই জায়গায় দাঁড়ায় থাকতে থাকতে। সমস্যা নাই, আপনি আরো 3 ঘন্টা ক্লাস করেন, আপনি রেকর্ডিংটা শুনবেন এখানে বসে থেকে। ঠিক আছে, দেখেন আপনারা এক্সপেরিমেন্ট করেন। তো লadies and gentlemen, চলেন তাহলে আজকের মতো আমরা শেষ করে ফেলছি। ইনশাআল্লাহ আগামী দিন আপনাদের সাথে দেখা হবে। আর একটা কথা, যারা আপনারা স্পোকেন করছেন, রাইটিং এর ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেন নাই, আপনাদের সামনে দুটো অপশন আছে। এক হচ্ছে রাত 8টার দিকে যেটা শুরু হচ্ছে জুনের 2য় সপ্তাহে, তারা সেই রাইটিংটা করবেন। আপনাদের যে সকল শিক্ষার্থীরা যারা রাইটিং করছে তাদের সাথে আপনারা পরামর্শ করে দেখতে পারেন কেমন। আর আরেকটা অপশন হচ্ছে যে আপনারা এই মাসের শেষের দিকে, বলতে যে আগামী মাসে, এই মাসের শেষের দিকে শুরু হবে অ্যাডমিশন, তা আগামী মাসের শুরুতে ওটা যে শুরু হবে সেটা হচ্ছে আগামী মাসের শুরুতে না কখন শুরু হবে, আগামী মাসের মাঝামাঝি শুরু হতে পারে, মানে ঈদের একদম আগ মুহূর্তে হয়তো শুরু হতে পারে, রাত 9:45টার ব্যাচ। রাত না 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 ঈদের আগ মুহূর্তে না তো, ঈদের পরে মনে হয় শুরু হবে। কারণ এই রাইটিং এর ব্যাচ শেষ না হলে তো আর হচ্ছে না। আপনাদের 21তম ক্লাস গেল না? রাইটিং এর 21তম ক্লাস গেছে, মানে আরো 19টা আছে। 19 মানে তো 1.5 মাসের বেশি। তার মানে হচ্ছে ধরেই নিলাম আমরা ঈদের পরে, কোরবানি ঈদের পরে আর একটা শুরু হবে। তো যাই হোক, স্বাভাবিকভাবে আপনাদের আমি বলবো যে যেহেতু এই কোর্সটা একটা শেষের পর্যায়ে চলে এসেছে, এই সময় আপনার রাইটিং এর ডিসিশনটা খুব দারুণ হবে। রবিউল সাহেবকে প্রতি ক্লাসে আমি দেখতেছি উনি বাসে থাকে। হ্যাঁ, খুব দারুণ। এটা একটা অভিনব পদ্ধতি ক্লাস করার। চলুন আমরা এই আনন্দে বিদায় নিই আজকের মতো। টাটা, গুড নাইট।